ওকে, সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড এর একদম বেসিক লেভেলে কিছু জিনিসপত্র, যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা কি কাজ করি বা কেন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। এবং আজকে আমরা দেখবো হচ্ছে মাইক্রোসফট এক্সেল। ওকে, এবং এই সবগুলা জিনিসই হচ্ছে মাইক্রোসফট অফিস যে প্যাকেজটা আছে সেই প্যাকেজ প্রোগ্রামে বিভিন্ন ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন গুলো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ডকুমেন্টেশন পারপাসে আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ডটাকে ব্যবহার করি। একই রকম ভাবে মাইক্রোসফট এক্সেলটাকে আমরা ব্যবহার করি হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ডাটা প্রসেসিং এর জন্য। ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা হচ্ছে ডাটা প্রসেসিং এর জন্য হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলটাকে ব্যবহার করি। মোটামুটি আমরা এইখানে যে জিনিসগুলো দেখার চেষ্টা করব বা দেখার যে উদ্দেশ্যটা আছে, মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফিচার গুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের লার্নিং অবজেক্টিভ। আর আমরা এইখানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আজকে মোটামুটি কভার করার চেষ্টা করব। সো লাস্ট ক্লাসের মতো আজকেও আমি হচ্ছে বেসিক্যালি খুব কমন যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব, কারণ এখানে আমরা খুব অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র দেখানোর চেষ্টা করতেছি না, এই কারণে যে আমরা প্রিলিমিনারি জিনিসগুলো যদি পারি, আমার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রগুলো এক্সপ্লোর করতে পারবো এবং তখন নিজে নিজে সেগুলো হয়তো ট্রাই করতে পারবো। বাট যদি বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে, তাহলে আসলে অ্যাডভান্স লেভেলের জিনিসপত্রগুলো দেখিয়ে খুব একটা ভালো জিনিস রেজাল্ট পাওয়া যাবে না। সো সেই দিক থেকে হচ্ছে আমি একদম বেসিক যে জিনিসপত্রগুলো মাইক্রোসফট এক্সেলটা ওপেন করলে আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পাই, কমনলি আমরা যে সমস্ত কাজগুলো করতে পারি বা কমনলি আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি এক্সেল ব্যবহার করে, সেগুলো কিভাবে আমরা করতে পারি সেই জিনিসগুলো হচ্ছে আমি মূলত এখানে দেখানোর চেষ্টা করব। সো মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা যে কাজটা করার চেষ্টা করি, ঠিক আছে। সো এক্সেলকে এটাকে বলা হয়, অন্যভাবে বলা হচ্ছে স্প্রেডশিট। সো স্প্রেডশিট কি? Spreadsheet is a table of values arranged in rows and columns. Okay, so মোটামুটি অনেকগুলা রো থাকে এবং তার করসপন্ডিংলি অনেকগুলা কলামে বিভক্ত থাকে, এবং প্রত্যেকটা রোতে হচ্ছে একাধিক কলাম বা অনেকগুলা রো এর মধ্যে হচ্ছে অনেকগুলা কলাম থাকে, এবং এক একটা রো কলাম যে ইন্টারসেকশন, এটাকে আমরা বলি হচ্ছে একটা সেল, এবং সেলগুলোর মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডাটা বা ভ্যালুগুলো থাকে। ঠিক আছে, এবং বলা হচ্ছে each cell can have a predefined relationship to other cell, মানে একটা সেলের সাথে অন্য একটা সেলের সম্পর্ক থাকতে পারে। ঠিক আছে, প্রিডিফাইন্ড রিলেশনশিপ থাকতে পারে, অথবা আমরা রিলেশনশিপ ক্রিয়েটও করতে পারি। ঠিক আছে, অথবা কোনো রিলেশনশিপ ছাড়াও ডাটা ভ্যালুগুলা এক একটা সেলের মধ্যে এক একটা ডাটা থাকতে পারে। এবং যদি রিলেশনশিপ থাকে সেটার সাপেক্ষে if you change the value of one cell, the value in the other cells may also be changed according to their relationship. ঠিক আছে, যদি তাদের মধ্যে আমাদের যে সেল ভ্যালুগুলো, যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে স্প্রেডশিটে, এটা পুরোটা হচ্ছে একটা স্ন্যাপশটের মতো। সো এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে রো। ঠিক আছে, হরিজন্টালি এগুলো হচ্ছে রো, আর ভার্টিক্যালি এগুলো প্রত্যেকটা হচ্ছে কলাম। সো এই যে রো আর কলামের যে ইন্টারসেকশন, এইটা হচ্ছে একটা সেল। ঠিক আছে, এবং বলা হচ্ছে এই সেলগুলোর মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যালু থাকবে, যেমন এখানে যদিও টেক্সট, বাট ইটস এ ভ্যালু। ঠিক আছে, ভ্যালু যে শুধুমাত্র নিউমেরিক ভ্যালু হবে, নট নেসেসারি। ঠিক আছে, টেক্সট ডাটা আমরা এখানে ভ্যালু হিসেবে ট্রিট করতেছি। সো এবং এই যে ভ্যালুগুলো আছে, একটা ভ্যালুর সাথে একটা সেলের একটা ভ্যালুর সাথে অন্য একটা সেলের একটা ভ্যালুর একটা রিলেশনশিপ থাকতেও পারে, এবং সেটা সাপেক্ষে আমি যদি এখানে যদি কোনো চেঞ্জ করি, সেই চেঞ্জের সাপেক্ষে এখানেও একটা চেঞ্জ হতে পারে যদি তাদের মধ্যে রিলেশনশিপ থাকে। এবং এই ধরনের ডাটা আমরা প্রসেসিং করার চেষ্টা করি হচ্ছে স্প্রেডশিটের মাধ্যমে। সো এখন চলে আসি মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, সো মাইক্রোসফট এক্সেল ইজ এন এমএস অফিস অ্যাপ্লিকেশন, যেটা গতদিন আলোচনা করেছিলাম যে মাইক্রোসফট অফিস হচ্ছে একটা প্যাকেজ প্রোগ্রাম যেটার মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে। ঠিক আছে, যেমন ওয়ার্ড হচ্ছে একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন ফর এ পার্টিকুলার পারপাস, এক্সেল হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন ফর অ্যানাদার পারপাস, পাওয়ার পয়েন্ট হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন ফর এ ডিফারেন্ট পারপাস। ঠিক আছে, তার মধ্যে এক্সেলটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজড ফর ক্রিয়েটিং স্প্রেডশিট। আচ্ছা, আর স্প্রেডশিট কি একটু আগে সেটা বললাম। আচ্ছা, so you can use Excel to enter all sorts of data and perform financial, mathematical and statistical calculation. Okay, so mathematical calculation করতে পারবেন,
ফিনান্সিয়াল ক্যালকুলেশন করতে পারবেন, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করতে পারবেন। ওকে, so Excel can do most of the common tasks done in MATLAB or similar software. So বলে রাখি MATLAB হচ্ছে আরেকটা এরকম ম্যাথমেটিক্যাল ডাটা প্রসেসিং সফটওয়্যার। সো MATLAB যদিও হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, বাট এট দ্য সেম টাইম ওইটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। ঠিক আছে, এক্সপেন্সিভ ইন টার্মস অফ মানি। আচ্ছা, যদিও আমরা মাইক্রোসফট ওয়ার্ডকেও কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ড বলতেছি, মাইক্রোসফট অফিসকেও আমাদের অ্যাকচুয়ালি পারচেজ করতে হয়, আমরা যদিও ফ্রি ব্যবহার করি পাইরেটেড কপি হিসেবে, বাট ইটস এ পেইড সফটওয়্যার। বাট কম্পেয়ার টু MATLAB ইটস মাচ লেস এক্সপেন্সিভ। ঠিক আছে, খুবই কম টাকায় আসলে আমরা মাইক্রোসফট অফিস সুটটাকে কিনতে পারি কম্পেয়ার টু MATLAB। But MATLAB is another tool for calculating different mathematical calculation like financial, statistical or mathematical calculation. এগুলোর জন্য আমরা MATLAB-টাকে ব্যবহার করতে পারি। ওকে, সো এই টার্মটা মনে রাখবো যে এক্সেল টাইপের যে সমস্ত কাজগুলো আমরা করি সেগুলো MATLAB দিয়েও করা যায়। ঠিক আছে, আবার গতদিন যেরকম দেখিয়েছিলাম লিভেরা অফিস, আচ্ছা, লিভেরা অফিসের মধ্যে বা গুগল ডক্স এর মধ্যেও কিন্তু এক্সেল আছে। ঠিক আছে, মানে এক্সেলের কাজটা আমরা ওইখানেও করতে পারি। ওকে, সো নাও MS এক্সেল অর মাইক্রোসফট এক্সেল ইন্টারফেস। সো আমি এখানে যে ইন্টারফেসটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ভার্সন 2010 এর, কম বেশি সবগুলোর মধ্যে সিমিলার ভার্সন, সিমিলার ইন্টারফেস। আমি জাস্ট হচ্ছে এখানে 2010 এর হচ্ছে স্ন্যাপশট নিয়ে হচ্ছে আপনাদের কাজগুলোকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সো এইখানে কি কি আছে আসলে। সো প্রথমে যদি দেখার চেষ্টা করি, একদম নিচের দিকে যেটা থাকে এটাকে আমরা বলতেছি হচ্ছে শীট ট্যাব। ঠিক আছে, আর এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে একটা ওয়ার্কবুক। ঠিক আছে, যে কোনো একটা এক্সেল ফাইল যেটা, এটাকে এক্সেল ফাইল অথবা ওয়ার্কবুক আমরা বলি। ওকে, আর সেটার ভিতরে এরকম একটা ওয়ার্কবুকের ভিতরে অনেকগুলো এক্সেল ওয়ার্কবুক থাকতে পারে বা ওয়ার্কশিট থাকতে পারে। ঠিক আছে, এবং ওয়ার্কশিট গুলো কোথায় আমরা করতে পারি, তাদেরকে আমরা পাবো কোথায়, একদম নিচে বাম পাশে শীট 1, শীট 2, শীট 3 এরকম ভাবে হচ্ছে নরমালি হচ্ছে 3টা শীট দেয়া থাকে, বাট আমাদের যত খুশি শীট আমরা বাড়াতে পারি। পাশেই একটা আইকন থাকে, ঠিক আছে, নতুন শীট ওপেন করার জন্য। ওকে, সো এটাতে ক্লিক করলে প্রত্যেকবার নতুন করে একটা এক্সেল শীট ওপেন হবে। সো দিস ইজ এক্সেল শীট, আর পুরোটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সেল ফাইল অর ওয়ার্কবুক। আর এই মুহূর্তে আমি যেটা কাজ করতেছি বা এই মুহূর্তে যেই এক্সেল শীটটা ওপেন আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্কশিট। সো কারণ আমার এখানে 5টা 10টা অনেকগুলো ওয়ার্কশিট ওপেন করা থাকতে পারে, বাট আমি এই মুহূর্তে যেই ওয়ার্কশিটটা নিয়ে কাজ করতেছি দ্যাট ইজ মাই অ্যাক্টিভ ওয়ার্কশিট। আর বাম পাশে যেহেতু এখানে হচ্ছে রো আর কলাম, ওকে, সো কোন রোতে কাজ করতেছি কোন কলামে কাজ করতেছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো রো এর ইন্ডেক্সিং বা রো গুলাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো, সো রো গুলাকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে আমাদের আছে হচ্ছে রো হেডার। এই যে বাম পাশে নাম্বারিং করা 1 2 3 4 এইভাবে হচ্ছে রো গুলাকে নাম্বারিং করা। ওকে, সো 1 2 3 4 এইভাবে আমি কত নাম্বার রোতে আছি সেটা খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারি, যে 1 নাম্বার রো বা 2 নাম্বার রো বা 10 নাম্বার রো। সো যত নাম্বার তত নাম্বার রোকে আইডেন্টিফাই করে। সিমিলারলি উপরের দিকে পাবো হচ্ছে আমরা কলাম হেডার গুলো। ঠিক আছে, কলাম গুলোকে আইডেন্টিফাই করার জন্য যে হেডার সেগুলো হচ্ছে কলাম হেডার, বাট কলাম হেডার গুলো আমাদের নাম্বারিং করা হচ্ছে ABCD দিয়ে। ওকে, ABCD দিয়ে হচ্ছে কলাম গুলাকে নাম্বারিং করা। তার মানে আমি যে কোনো মুহূর্তে যদি আইডেন্টিফাই করতে চাই কোনো একটা সেলকে আইডেন্টিফাই করতে হবে আমাদের রো এবং কলাম এই দুইটার সংমিশ্রণে। মানে 1 নাম্বার রো এর 10 নাম্বার কলাম, 2 নাম্বার রো এর 5 নাম্বার কলাম, 10 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, এইভাবে হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে কি, আমি যদি বলি 5 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, যেহেতু 2 নাম্বার তো কোনো কলাম নাই এখানে, কলাম হচ্ছে বি, 2 বলতে বোঝানো হচ্ছে এখানে বি, এ হচ্ছে 1 নাম্বার চিন্তা করতে পারি, বি হচ্ছে 2 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, এরকম ভাবে।
তার মানে কলামটা কিভাবে নির্দেশিত হবে যদি বলে 5 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, দ্যাট মিন্স 5B। এরকম ভাবে হচ্ছে আমরা 5 নাম্বার রো এর 2 নাম্বার কলামটাকে আইডেন্টিফাই করতে পারবো সিম্পলি। সেটা হচ্ছে এই কলাম, এই সেলটা। ওকে, সো দিস ইজ আওয়ার রো এন্ড কলাম। এবং আমি এই মুহূর্তে যেই সেলটাতে কাজ করতেছি, আচ্ছা সেলের কথা তো একটু আগে বললাম, রো এবং কলামের মাধ্যমে আমরা যে একটা পার্টিকুলার সেল পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে এই মুহূর্তে যে সেলটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেল, যেটা এই মুহূর্তে সিলেক্টেড আছে। ঠিক আছে, নরমালি দেখা যায় যে একটা থিক ব্ল্যাক বর্ডার দ্বারা হচ্ছে সেটাকে আমরা চিনতে পারি যে এই মুহূর্তে আমি কোন সেলটাতে কাজ করতেছি। বা নরমালি ওয়ার্ডের মধ্যে আমরা যেটা পাই হচ্ছে কার্সরের মাধ্যমে, এখানে কার্সরটাকে সরাসরি দেখা যায় না, এখানে হচ্ছে অ্যাক্টিভ সেলের মাধ্যমে আমরা বুঝতে পারি আমি এই মুহূর্তে কোন জায়গায় কাজ করছি। and then সরি, উপরে এটা আমরা এই মুহূর্তে কোন জায়গাটার মধ্যে কাজ করছি, মানে কোন সেলটার মধ্যে কাজ করছি সেটাই কিন্তু আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করে ফেলতে পারি। অ্যাক্টিভ সেলটার লোকেশনটা কত সেটা কিন্তু আমরা এই নেম বক্সটার মধ্যে দেখতে পাই। ঠিক আছে, বলা হচ্ছে দ্য নেম বক্স, এই যে এই সাদা জায়গাটুকু ফর্মুলা বার বা অ্যাড্রেস বার, সেটা আমরা একটু পরে আসতেছি। সো দ্য নেম বক্স যেটা হচ্ছে এই রো এবং কলাম অ্যাড্রেস গুলার উপরেই থাকে, এটার মধ্যে হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেলের অ্যাড্রেস, ঠিক আছে, অর দ্য নেম অফ দ্য সিলেক্টেড সেল, রেঞ্জ অর অবজেক্ট, মানে তার ভিতরে কি কন্টেন্ট আছে সেই জিনিসটা হচ্ছে আমার এখানে দেখাবে। এটা হচ্ছে সেল অ্যাড্রেসটা, যে কত নম্বর রো এর কত নম্বর সেলটা। and importantly যেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাড্রেস বার বা ফর্মুলা বার। সো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার ওই পার্টিকুলার সেলের মধ্যে কোন ডাটাটা আছে সেটা নির্দেশ করবে হচ্ছে এই ফর্মুলা বারে। অথবা এখানে যদি কোনো ফর্মুলা যদি থাকে, এই জন্যই ফর্মুলা বার বলা হয়, যদি কোনো ফর্মুলা থাকে, ডাটা না থেকে যদি কোনো ফর্মুলা থাকে তাহলে সেই ফর্মুলাটাকে হচ্ছে আমরা এই ফর্মুলা বারের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, সো বলা হচ্ছে ডিসপ্লেস দ্য ডাটা অর ফর্মুলা স্টোরড ইন দ্য অ্যাক্টিভ সেল। সো প্রত্যেকটা সেলের মধ্যে আমাদের ভ্যালু থাকতে পারে অথবা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকতে পারে, কেননা ফর্মুলাগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের ভ্যালু ক্যালকুলেশন হয়ে ওই সেলের মধ্যে বা অন্য একটা রিলেটিভ সেলের মধ্যে একটা পার্টিকুলার ভ্যালু বসে বা ক্যালকুলেশনের একটা ভ্যালু তৈরি হয়। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে কিছু জাস্ট শর্টকাট মেকানিজম, যেহেতু এক্সেলের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের রো কলাম আছে, ঠিক আছে, সেগুলোর মধ্যে আমরা কিভাবে আসলে মুভ করতে পারি। ঠিক আছে, নরমালি তো মাউস এবং স্ক্রল বাদ দিয়ে তো আমরা মুভ করতে পারি, বাট নরমালি দেখা যায় যে মাউস দিয়ে মুভ করাটা অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়, আমরা কিবোর্ড দিয়ে আরো ইজিয়ার ওয়েতে হচ্ছে মুভ করতে পারি। তো এই জন্য হচ্ছে কিছু শর্টকাট কি এখানে দেখানো হয়েছে, এটা আমি আসলে ওইভাবে ডিসকাস করতে যাচ্ছি না। এটা হচ্ছে আপনারা মানে কিভাবে আমরা নেভিগেট করতে পারি, কোনটা দিয়ে কি কাজ হয় সেটা হচ্ছে আপনারা জাস্ট জানার জন্য এখানে আমি অ্যাড করে নেয়া। ঠিক আছে, যেমন ডাউন অ্যারো প্লাস এন্টার, এটা দিয়ে হচ্ছে কিভাবে হচ্ছে আমি অ্যাক্টিভ সেল থেকে একটা সেল নিচে চলে আসতে পারবো। আপ অ্যারো, ঠিক আছে, অথবা হচ্ছে শিফট প্লাস এন্টার, এটা দিয়ে হচ্ছে একটা সেল আপে চলে যেতে পারবো। আচ্ছা, এরকম ভাবে এখানে বেশ কয়েকটা শর্টকাট দেখানো হয়েছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা ওয়ার্কশিট গুলার যে সেলগুলো আছে সেলগুলোর মধ্যে ফাস্টার ওয়েতে মুভ করতে পারি। ওকে, সো একটা সেলকে কিভাবে সিলেক্ট করতে পারি, আচ্ছা সিম্পল, খুবই সিম্পল ব্যাপার, জাস্ট হচ্ছে ওই সেলটাকে ক্লিক করলেই হচ্ছে আমরা সেটাকে সিলেক্ট করতে পারবো, যে কোনো রো বা যে কোনো কলাম। সো এই জন্য এইগুলাতে আমি খুব একটা সময় নষ্ট করতে চাচ্ছি না, বাট আমি চাইলে একসাথে অনেকগুলা সেলকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, নরমালি বিভিন্ন ধরনের ফরম্যাটিং যদি করতে চাই তখন হচ্ছে আমাদের এরকম সিলেকশনের প্রয়োজন হয়। সিঙ্গেল সেল সিলেকশনের জন্য আমাদের কোনো কিছু দরকার নেই, জাস্ট আমাদের কার্সরটা ওইখানে নিয়ে চলে আসলে ওই সেলে নিয়ে আসলেই আমাদের সেটা হয়ে যাচ্ছে। আর যদি মাল্টিপল সেলকে যদি আমি সিলেক্ট করতে চাই একই সাথে, দেন আমার দরকার হবে হচ্ছে শিফট কি। ঠিক আছে, মানে আমি যে কোনো একটা সেল যেখান থেকে আমি শুরু করতে চাচ্ছি সেটা থেকে আমি হচ্ছে মাউসের যে আমাদের লেফট যে ইয়েটা আছে, বাটনটা আছে, সেটা ধরে আমি ড্র্যাগ করে
যতগুলা সেলকে আমি সিলেক্ট করতে চাই সবগুলাকে টান দিয়ে একসাথে সিলেক্ট করে ফেলতে পারি। এটা হচ্ছে অ্যাডজাসেন্ট বা পাশাপাশি সেলগুলোকে আমি যদি সিলেক্ট করতে চাই। আবার যদি এরকম হয় যে এখানে যেমন দেখানো হয়েছে যে এই কয়েকটা সেল, আবার এই সেলটা, আবার এই সেলটা, এখানে আবার এই কয়েকটা সেল, এরকম ভাবে ডিসজয়েন্ট, ঠিক আছে, কয়েকটা সেলকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে হচ্ছে ব্যবহার করতে হবে হচ্ছে কন্ট্রোল কিটা, ঠিক আছে। সো কন্ট্রোল কি ধরে দেন হচ্ছে ওই পার্টিকুলার সেলগুলোকে সিলেক্ট করলে তাদেরকে আমি একসাথেই সিলেক্ট করে ফেলতে পারবো। ওকে, সো সিঙ্গেল রো বা সিঙ্গেল কলাম, সো যেভাবে বললাম ড্র্যাগ করে খুব ইজিলি হচ্ছে আমরা সিলেক্ট করে ফেলতে পারি। অথবা কন্ট্রোল এ, উপরে যেই এটা আছে, যদি কোনো একটা রো বা কোনো একটা কলামকে পুরোটাকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের যেই রো নাম্বার বা ইন্ডেক্স যেটা আছে সেই ইন্ডেক্সে রেখে আমি যদি সিলেক্ট করি তাহলে পুরা কলামটা অথবা পুরা রোটাকে আমি একসাথে সিলেক্ট করে ফেলতে পারবো। জাস্ট হচ্ছে এই যে ইন্ডেক্সটা আছে, কলাম ইন্ডেক্স বা রো ইন্ডেক্স, সেটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ওই পার্টিকুলার রোটা বা ওই পার্টিকুলার কলামটা পুরোটাই একই সাথে আমি সিলেক্ট করে ফেলতে পারি। এখন চলে আসি এডিটিং এন্ড ফরম্যাটিং, ঠিক আছে। সো নরমালি তো আমি যা ডাটা লিখবো তাই আমার এখানে বসে যাবে, বাট এখানে কিন্তু এই সাথে সাথে আমরা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারি। সেখানে কি কি ধরনের ফরম্যাটিং করতে পারি বলা হচ্ছে এ সেল ক্যান কন্টেন এ ম্যাক্সিমাম অফ এত ক্যারেক্টার, মানে একটা সেলের মধ্যে আমরা এত ক্যারেক্টার পর্যন্ত ডাটা রাখতে পারি, and can hold any of the 3 basic types of data। তিনটা বেসিক টাইপ ডাটা আমরা এখানে রাখতে পারি, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে ফর্মুলা। ওকে, টেক্সট, নাম্বার এন্ড ফর্মুলা, এই তিনটা বেসিক টাইপের ডাটা আমরা রাখতে পারি, যদি আরো অনেকগুলা টাইপ এগুলোর মধ্যে থেকেই তৈরি হয়। তো এখন চলে আসি আসলে কিভাবে হচ্ছে আমরা এই ফরম্যাটিং গুলা করতে পারি। ওকে, সো কাট কপি পেস্ট একদম সিমিলার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আচ্ছা এইগুলা দিয়ে হচ্ছে আমরা নরমালি করে ফেলতে পারি। একই সাথে হচ্ছে অ্যালাইনিং, ইনডেন্টিং, র‍্যাপিং, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আমি হচ্ছে এই জিনিসগুলো এখানে আর খুব বেশি একটা আলোচনা করতে চাচ্ছি না। অ্যালাইনমেন্ট আমি কিভাবে ঠিক করতে পারি, ইনডেন্ট কিভাবে ঠিক করতে পারি, ঠিক আছে, রোটেট কিভাবে করতে পারি, সেলগুলোকে কিভাবে মার্জ করতে পারি। তারপরে হচ্ছে আমি যখন এক্সেল ওয়ার্কবুকটা যখন ওপেন করব তখন হচ্ছে এই জিনিসগুলো জাস্ট একটু ওভারভিউ করে দেব। বাট এখন চলে আসি হচ্ছে আমরা যে তিনটা মেজর ক্যাটাগরির কথা বললাম, যে টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, ফর্মুলা হতে পারে, ঠিক আছে। সেই ডাটার মধ্যে বেশ কয়েকটা নাম্বারের ফরম্যাট হতে পারে। ওকে, সো বলা হচ্ছে টু ফরম্যাট নাম্বারস সিলেক্ট দ্য সেল দ্যাট ইউ ওয়ান্ট টু ফরম্যাট। তো সেখানে কি কি ধরনের নাম্বার গুলো আসতে পারে সেগুলো আমরা একটু দেখতে পারি। সো নরমালি হচ্ছে জেনারেলি কোনো ধরনের ফরম্যাটিং দেওয়া থাকে না, ঠিক আছে। এটা কি ধরনের, জাস্ট আমি যেই নাম্বারটা লিখতেছি সেই নাম্বারে কোনো ধরনের নাম্বারিং দেওয়া থাকে না, বাট আমরা বিভিন্ন পারপাসে সেটা কি একটা নাম্বারড ভ্যালু হবে নাকি টেক্সট হবে, টেক্সট হিসেবে থাকবে নাকি ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে, এই জাতীয় আমরা নাম্বার সেটার জন্য নির্ধারণ করে দিতে পারি, ঠিক আছে। তো সেটার জন্য হচ্ছে আমরা চাইলে হচ্ছে পার্সেন্ট স্টাইলটা দিয়ে দিতে পারি, কারেন্সি সিম্বলটা দিয়ে দিতে পারি, এই সবগুলো জিনিস চাইলে হচ্ছে আমরা অটোমেটিক্যালি সেখানে ইনসার্ট করে দিতে পারি। সো কমা স্টাইল বেশ কয়েকটা স্টাইল আছে। সো এখন চলে আসি যেটা বলতেছিলাম যে আমরা যখন একটা ভ্যালু লিখছি একটা সেলের মধ্যে সেটা আসলে কি কি ধরনের ফরম্যাটে থাকতে পারে, মোটামুটি এই কয়েকটা ফরম্যাটে আমরা সেই ডাটাগুলোকে সেলের মধ্যে বসাতে পারি বা সেলের মধ্যে তারা থাকতে পারে, ঠিক আছে। বলা হচ্ছে জেনারেল, যেটা হচ্ছে আমি যা লিখবো তাই, কোনো স্পেসিফিক ফরম্যাট না, ঠিক আছে। যদি আমি 1 2 3 লিখছি এটা আসলে নাম্বার হিসেবে ট্রিট হবে না, এটা জেনারেল, এটাকে আমি নাম্বার হিসেবে ট্রিট করিনি। ওকে, সো এটাকে যদি আমি নাম্বার, এই যে পরবর্তীতে যে ইয়েটা আছে সেটাকে যদি আমি নাম্বার হিসেবে যদি নিয়ে চলে যাই তাহলে ওই পার্টিকুলার সেলে যে ভ্যালুটা আছে সেটা একটা নাম্বার হিসেবে ট্রিট হবে। তার মানে সেটা দশমিকের পরে কত থাকবে সেটা আমি নির্ধারণ করতে পারি, দশমিকের
পরে 2 সংখ্যা থাকবে না 4 সংখ্যা থাকবে সেটা চাইলে আমি হচ্ছে এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। তো সেটা হচ্ছে তখন নাম্বার ফরম্যাট। একই রকম ভাবে কারেন্সি, ঠিক আছে? বিভিন্ন ধরনের কারেন্সি আমি এখানে ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং ভ্যালু এখানে চলে আসতে পারে। ডেট ফরম্যাট চলে আসতে পারে। টাইম ফরম্যাট চলে আসতে পারে। পার্সেন্টেজ সিম্বল চলে আসতে পারে। ঠিক আছে? লাস্টে আছে হচ্ছে টেক্সট। ঠিক আছে? সিম্পলি এখানে যাই লিখি না কেন সেটা টেক্সট হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে? 1 2 3 4 যেভাবে লিখি ABC এর মতো 1 2 3 4 তখন টেক্সট হিসেবে ট্রিট হবে। সেটা তখন নাম্বার হবে না। আমি যদি টেক্সট হিসেবে যদি এটাকে ডিফাইন করে দিই। সো মোটামুটি এই সবগুলা যে কোনোটাই হচ্ছে আমি এখানে ব্যবহার করতে পারি। সো ডেসিমাল ভ্যালুটা আমরা চাইলে হচ্ছে এখানে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। এখন চলে আসি নতুন রো বা নতুন কলাম কিভাবে ইনসার্ট করতে পারি। আমি অ্যাকচুয়ালি এটার সাথে সাথে হচ্ছে এক্সেলের একটা ওয়ার্কবুক ওপেন করে নিই, তাহলে মনে আমাদের সুবিধা হবে। জি স্যার। সো এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলোর কথা আলোচনা করেছিলাম, গতদিন যেটা মাইক্রোসফট ওয়ার্ডের সময় বলেছিলাম, আমি আজকে টোটালি সেই জিনিসগুলোতে যাই নেই। যেমন আমরা বলেছি এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে কি, মনে আছে কি? এই এরিয়াটাকে আমরা কি বলি? এনিওয়ান? এই যে পুরো এরিয়াটুকু এটাকে আমরা কি বলি? স্যার টুলস এরিয়া। রিবন। এটাকে আমরা বলি হচ্ছে রিবন। এবং আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখেছিলাম রিবনের মধ্যে হচ্ছে 9টা ট্যাব থাকে। এখানেও প্রায় সেম ব্যাপার, সেম ট্যাব গুলাই আছে, যে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলাস ট্যাব। ফর্মুলা ওয়ার্ডের মধ্যে ছিল না। ডিজাইন ছিল, এখানে ডিজাইন নাই। ডাটা ট্যাব, ডাটা ট্যাবও এখানে ছিল না। রিভিউ ট্যাব এন্ড ভিউ ট্যাব। ওকে, বাট টার্মটা সেম, কাজও কম বেশি সেম। ঠিক আছে? সো আমরা মূলত ডিসকাস করছিলাম হচ্ছে হোম ট্যাবটা নিয়ে, এবং হোম ট্যাবের মধ্যে যে ক্লিপবোর্ড অংশটা সেম, ফন্ট রিলেটেড জিনিসপত্রগুলো সেম, অ্যালাইনমেন্ট ট্যাবের মধ্যে যে জিনিসগুলো আছে সেম। এখানে শুধু নতুন করে আসছে হচ্ছে র‍্যাপ টেক্সট এন্ড মার্জ এন্ড সেন্টার টেক্সট। ওকে, সো এই দুটার কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে নাম্বার রিলেটেড একটা সেগমেন্ট নতুন করে আসছে, যেটা মাত্র আমি ডিসকাস করতেছিলাম। সো এটা আমি দেখাবো। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইল। স্টাইল বলতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা পুরো ডকুমেন্টের বিভিন্ন ধরনের স্টাইল দেখানোর চেষ্টা করেছিলাম, যে বিভিন্ন ধরনের স্টাইল আমি অটোমেটিক্যালি সেটার মধ্যে দিয়ে দিতে পারি। আর এইখানে হচ্ছে সেলগুলোর জন্য বিভিন্ন ধরনের স্টাইল আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি সেলগুলোর জন্য। আর এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল সেল রিলেটেড কিছু আমরা সাপোর্ট পাচ্ছি, যেমন আমরা চাইলে সেল ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, সেল এক একটা সেলকে ফরম্যাটিং করতে পারি। এই টাইপের কিছু কাজ হচ্ছে আমরা এটার মাধ্যমে করতে পারি। আর এখানে হচ্ছে ফরম্যাটিং বা এডিটিং। ঠিক আছে? সো এডিটিং এর জন্য এখানে কিছু কমনলি ইউজড কিছু ফর্মুলা দেয়া আছে। ঠিক আছে? আমরা যদি কোন একটা সেলের যদি ইয়েগুলো যে ফরম্যাটিং গুলো আছে সেগুলো যদি ক্লিয়ার করতে চাই, বা এখানে হচ্ছে কিছু ফিল্টারিং বা কিছু সিম্পল মেকানিজম দেয়া আছে বা ফর্মুলা দেয়া আছে, যেটা বললাম এগুলো হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপরে দেখানোর চেষ্টা করেছিলাম, এখানে হচ্ছে খেয়াল করে দেখেন শুধুমাত্র একটা শীট আছে। যদি আমরা 2010 এ ব্যবহার দেখেছিলাম যে 3টা শীট থাকে, সো এইখানে এটা সম্ভবত হচ্ছে 2013। সো এইখানে হচ্ছে একটা শীট, বাট আমি এই যে এখানে প্লাস সিম্বল আছে, আরেকটা শীট চলে আসলো, এই যে শীট 1 শীট 2, প্লাস সিম্বল দিলাম, নতুন করে একটা পর একটা শীট ওপেন হয়ে যাচ্ছে। ওকে, আমি আবার 1 নম্বর শীটে ব্যাক করলাম। সো এরকম ভাবে একাধিক ওয়ার্কশিট আমি ওপেন করতে পারি। আর এই যে পুরা যেই এক্সেল ডকুমেন্টটা, এটাকে আমি বলতেছি এক্সেল ফাইল অথবা ওয়ার্কবুক। আর এইটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্কশিট। সো এইখানে এই যে রো কলামের গল্পগুলো বললাম, এইটা হচ্ছে 1 নম্বর রো। ওকে, 1 নম্বর রো একসাথে সব সিলেক্ট হয়ে গেল। এইটা হচ্ছে 2 নম্বর রো। ঠিক আছে? আমি এই যে এইখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি, পুরোটা রো একসাথে সিলেক্ট হয়ে গেল। সো এই যে কত নম্বর রো, এইটা আমি সিলেক্ট করতে পারি হচ্ছে এই বাম পাশে, তাদের ইন্ডেক্সিংটা দেয়া আছে। কলামগুলো এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, জে কলাম, এম কলাম, এভাবে হচ্ছে তাদের কলামগুলা। আমি যখন এই ইন্ডেক্সটার উপরে যখন ক্লিক করতেছি,
সাথে সাথে পুরো কলামটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, সো কলামগুলা ইন্ডেক্সিং করা হচ্ছে এ বি সি ডি এরকম ভাবে, এবং অনেকগুলা কলাম এখানে অ্যাভেলেবেল আছে। আমি আরো যদি ডান পাশে যদি যাই, আমি এভাবে যেতে যেতে খেয়াল করে দেখেন জেড যখন শেষ তখন এ এ এ বি এইভাবে কলামগুলো নাম্বারিং হয়েছে। ঠিক আছে, সো অনেকগুলা কলাম আমার এখানে প্রায় হচ্ছে, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে নাই, মনে হয় 32,000-এর মতো মনে হয় কলাম এখানে আছে। ঠিক আছে, 10,000-এর মতো মনে হয় রো আছে। সো হিউজ নাম্বার অফ রো এন্ড কলামস আমাদের নর্মাল কাজ করার জন্য মোর দেন এনাফ নাম্বার অফ রো এন্ড কলাম এখানে দেয়া আছে। আর এই যে নেম বক্সের কথা বললাম, আমি কোন রোতে এই মুহূর্তে আছি, কোন কলামে বা কোন রোতে, ঠিক আছে, কত নাম্বার রো এর কত নাম্বার কলামে, সেই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে জি নাম্বার হচ্ছে কলাম, 12 নাম্বার হচ্ছে রো। ওকে, সো G12 মানে হচ্ছে 12 নাম্বার কলাম, জি নাম্বার, সরি 12 নাম্বার রো, জি নাম্বার কলামে হচ্ছে আমি এই মুহূর্তে আমার সেলটা, অ্যাক্টিভ সেলটার পজিশন হচ্ছে এখানে। আর এইটাকে আমরা বলেছি হচ্ছে ফর্মুলা বার। ওকে, সো এইটার ভিতরে, এই সেলটার ভিতরে আমি যা থাকবে এইটা হচ্ছে ফর্মুলা বারের মধ্যে দেখাবে। ওকে, সো এইখানে 324 আছে, আমি যদি এই সেলটার মধ্যে যদি আসি তাহলে ফর্মুলা বারের মধ্যে চলে আসবে আমার এখানে এই মুহূর্তে ভ্যালুটা কত আছে ওই পার্টিকুলার সেলের মধ্যে। ওকে, এখানে যদি কোনো ইকুয়েশন যদি থাকে, কোনো ফর্মুলা যদি থাকে, ফর এক্সাম্পল ইকুয়াল টু A1 এরকম একটা জিনিস এখানে আছে। খেয়াল করে দেখেন এখানে আছে 0, কারণ আমার A1 এর মধ্যে আছে হচ্ছে 12। খেয়াল করে দেখেন এখানে 12 চলে আসছে। কিভাবে আসছে না আসছে সেগুলো পরে, বাট এখানে কি দেখাচ্ছে, এই যে এখানে একটা ফর্মুলা আছে ইকুয়াল টু A1, মানে A1 এর মধ্যে কত আছে সেই জিনিসটা এখানে বসে যাচ্ছে। ওকে, সো এইভাবে এখানে যদি কোনো ফর্মুলা থাকে সেই জিনিসটা বসে যাবে। আমি চাইলে হচ্ছে এটাকে এখান থেকে ইয়ে করে নিতে পারি, কারেকশন এখানে আপডেট করে নিতে পারি। যে ফর্মুলাগুলো আছে আমি চাইলে এখানে ফর্মুলা লিখতে পারি, সেটার পরে আসতেছি। কি কি ফর্মুলাগুলো আছে, ফর্মুলা চাইলে হচ্ছে আমি এখান থেকে ডিফাইন করতে পারি। তারপরে এই যে অ্যালাইনমেন্টের যে ব্যাপারগুলো, এখানে প্রত্যেকটা সেলের অ্যালাইনমেন্টটা কিভাবে, যেমন এইটা কি টপ। আচ্ছা, প্রত্যেকটা সেল কি কিভাবে থাকতে পারে, সেলের ডাটাগুলো অ্যাকচুয়ালি কিভাবে থাকতে পারে, একদম সেল ঘেঁষে উপরের দিকে ঘেঁষে থাকতে পারে, নিচের দিকে ঘেঁষে থাকতে পারে, উপর এবং নিচ থেকে মাঝ বরাবর থাকতে পারে। সেই অনুযায়ী হচ্ছে তাদের এক ধরনের অ্যালাইনমেন্ট। ঠিক আছে, একই রকম ভাবে একদম বাম পাশ ঘেঁষে থাকতে পারে, ডান পাশ ঘেঁষে থাকতে পারে, ডান এবং বামের মাঝামাঝি পজিশনে থাকতে পারে। ওকে, আমি এই সেলটাকে একটু বড় করি তাহলে এই জিনিসটা বোঝা যাবে। খেয়াল করে দেখেন এটা এখন কি অবস্থায় আছে, এটা আছে হচ্ছে একদম বটম অ্যালাইনমেন্ট। ঠিক আছে, মানে নিচের দিকে আছে, নিচের দিকে আছে এবং ডান পাশ ঘেঁষে আছে। ওকে, আমি এখন যদি এটাকে যদি টপ অ্যালাইনমেন্ট যদি করি, খেয়াল করে দেখেন এই যে টপ অ্যালাইনমেন্ট কি চেঞ্জটা হচ্ছে, এটা ছিল একদম নিচে, এখন এটা এই সেলের মধ্যে একদম উপরের পজিশনে চলে আসছে এটা সিলেক্ট করার কারণে। এখন আমি মাঝখানেরটা সিলেক্ট করলাম, দেখেন মাঝ বরাবর চলে আসছে, উপরে এবং নিচ থেকে মাঝ বরাবর। ঠিক আছে, টপ এবং বটম পজিশন থেকে মাঝ বরাবরে চলে আসছে। এখন খেয়াল করে দেখেন নিচের অংশ থেকে, ঠিক আছে, এই লেফট পাশে সিলেক্ট করলাম, খেয়াল করে দেখেন এটা একদম বাম পাশে চলে আসছে। ঠিক আছে, মানে অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট। ঠিক আছে, কোন পজিশন থেকে, বাম এবং ডান থেকে। আর উপরে যেটা বলেছি সেটা হচ্ছে টপ এবং বটমের সাপেক্ষে। আর এখন যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ডান এবং বামে, কার, সেলের, সেলের বাম এবং ডানের সাপেক্ষে হচ্ছে লেফটে চলে আসছে। ডানে যদি নিয়ে চলে যাই, একটু আগে যে অবস্থায় ছিল আর কি, বেসিক্যালি রাইট অ্যালাইনমেন্টে ছিল। ঠিক আছে, এবং উপরে যে অ্যালাইনমেন্ট টপ বটম অনুযায়ী সে মাঝে আছে। আর এটাকে আমি যদি এখন এটাও যদি মাঝে সিলেক্ট করি তাহলে হচ্ছে টপ এবং বটম থেকেও মাঝে, লেফট এবং রাইট থেকেও সে মাঝে আছে। ওকে, সো এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট রিলেটেড ব্যাপার। ওকে, তারপরে এখানে চলে আসি, এই মার্জ এন্ড সেন্টারের ব্যাপারটা আসলে কি। আমাদের অনেক সময় এরকম হয়ে থাকে, আমি একটা এক্সেল শিট যদি ওপেন করি মনে হয় ভালো হবে, এটা তো হচ্ছে ব্ল্যাঙ্ক। আমি একটা এক্সেল শিট ওপেন করি যেটার মধ্যে হচ্ছে কিছু ডাটা আছে। ওকে,
লিখি সো ফর এক্সাম্পল সিম্পোজিয়াম, এখানে এরকম ভাবে ডাটা নেই, ওকে। সো খেয়াল করে দেখেন এখানে হচ্ছে কিছু ডাটা আছে প্লাস হচ্ছে প্রত্যেকটা সেলের মধ্যে কিছু ইনফরমেশন আছে। দেখা যাচ্ছে কি আমি যে নতুন একটা এক্সেল শিট ওপেন করলাম, আমি এইটার জি স্যার, সাপেক্ষে হচ্ছে দেখা যাচ্ছে। জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, যেমন এই সেলটা, এই দেখেন এখানে খেয়াল করে দেখেন এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছি মাঝে দুইটাই হচ্ছে মাঝে সিলেক্টেড। ওকে, এই জন্য হচ্ছে একদম মাঝ বরাবর পজিশনিং হয়ে আছে। তারপরে এই যে এই সেলগুলো, ঠিক আছে, অলরেডি এই র‍্যাপ টেক্সট জিনিসটা হচ্ছে সিলেক্ট করা আছে। এটা যদি আমার সিলেক্ট করা যদি না থাকতো তাহলে কি ঘটনা ঘটে দেখেন, আমার এইখানে যে টেক্সটটা আছে ই-কমার্স ম্যানেজমেন্ট সিস্টেম ফর ডেভেলপিং ই-কমার্স ইন ওয়েব বেসড সফটওয়্যার প্ল্যাটফর্মস। ওকে, ওয়েব বেসড সফটওয়্যার প্ল্যাটফর্মস, এই লেখাটুকু হচ্ছে পুরো লাইনটা হচ্ছে আমার এই সেলের ডাটার মধ্যে আছে। বাট আমি এই সেল থেকে কার্সরটাকে সরায় অন্য একটা সেলে আসি, খেয়াল করে দেখেন যে ওয়েব বেসড সফটওয়্যার প্ল্যাটফর্মস এগুলো কিছুই আর দেখা যাচ্ছে না, ঠিক আছে। বাট এটা কিন্তু এই সেলের, এখানে যে সেলের মধ্যে যে ডাটাটা দেখেন ই ওয়েব বেসড সফটওয়্যার প্ল্যাটফর্মস এইটুকু লেখা কিন্তু আছে, বাট আমি দেখতে পাচ্ছি না। তার কারণ কি, আমার এই সেলটার যে সাইজ, এই সেলটার সাইজের মধ্যে এই পুরো লেখাটুকুকে আসলে আমি অ্যাকোমোডেট করতে পারছি না, ভিজিবল এরিয়াতে অ্যাকোমোডেট করতে পারছি না। আমি যদি এরিয়াটাকে যদি আরো যদি বড় করে দেই তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে। ওকে, আমি অল্টারনেটিভলি আরেকটা কাজ করতে পারি, আমার এত বড় জায়গা আসলে আমি তার জন্য অ্যাকোমোডেট করতে পারছি না। তো অল্টারনেটিভলি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সট হলে যে কাজটা হয়, আমার এই সেলটার ভিজিবল এরিয়ার মধ্যে সে সম্পূর্ণ টেক্সটটাকে নিয়ে আসার চেষ্টা করে, সেটা হচ্ছে র‍্যাপ টেক্সট। তার পরবর্তীতে মার্জ এন্ড সেন্টার, ঠিক আছে। সো এইটার জন্য আমি আরেকটা কাজ করি, একই সাথে হচ্ছে এখানে এই জিনিসটা আগে দেখাই ফেলি, তাহলে হচ্ছে মার্জ সেলটা দেখানোর জন্য আমার সুবিধা হবে। আমি উপরে নতুন করে একটা রো অ্যাড করব বা রো ইনসার্ট করব। এই যে এখানে ইনসার্টে এই যে ডাউন অ্যারোটা আছে, আমি এটাতে ক্লিক করলাম। তো এখানে কি কি আছে বলা হচ্ছে, ইনসার্ট সেলস, ইনসার্ট শীট রোজ, ঠিক আছে। সো ইনসার্ট সেল হলে ইন্ডিভিজুয়াল একটা বা দুইটা সেল ইনসার্ট করতে পারি, আর যদি আমি ইনসার্ট শীট রোজ যদি হয় তাহলে আমি পুরো একটা রো ইনসার্ট করতে পারি। যেহেতু আমি সেল রো অনুযায়ী আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করেছি, ফর এক্সাম্পল আমি হচ্ছে পুরো একটা রো ইনসার্ট করতে চাই, সো আমি এখান থেকে একটা রো ইনসার্ট করতে চাই, সো ইনসার্ট শীট রোজ। সো এইখানে দেখেন উপর দিকে নতুন করে আরেকটা রো চলে আসছে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম কোন একটা কিছু, অথবা এখনো লিখি নাই, আমি চাচ্ছি এই একটা দুইটা তিনটা কলাম নিয়ে একটা কলাম হওয়ার জন্য, এবং সেখানে হচ্ছে একটা কমন টেক্সট থাকবে। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? এখানে আমি হচ্ছে কমন একটা হেডার দেব, ঠিক আছে। জি স্যার। সো সেটার জন্য হচ্ছে আমি এই সেলগুলোকে মার্জ করে ফেলতে পারি। সো সেক্ষেত্রে হচ্ছে মার্জ, তার মানে হচ্ছে দেখেন এখানে এই যে কলামটা ছিল, এই কলাম এই কলাম এবং এই কলাম, এই তিনটে মিলে একটা কলাম হয়ে গেছে, এবং তার পজিশনিংটা হচ্ছে এখন মাঝখানে, ঠিক আছে। সো ফর এক্সাম্পল আমি লিখলাম দিস ইজ এ হেডিং, ঠিক আছে। সো এই তিনটার জন্য একই সাথে এই জিনিসটা চলে আসছে। এখানে সেলটা এ সেল, বি সেল এবং সি সেল, যদি এখানে কিছু সেল হাইড করা আছে সেটা পরে আসতেছি সেগুলোর জন্য। জি সেল পর্যন্ত তারা হচ্ছে মার্জ করে ফেলেছে এবং পজিশনটা হচ্ছে সেন্টারে নিয়ে গিয়েছে। আমি চাইলে এটার পজিশনিংটা আবার ওই একই রকম ভাবে লেফটে রাইটে এরকম ভাবে পজিশনিং চেঞ্জ করতে পারি, টপে বটমে এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে পজিশনিংটা চেঞ্জ করতে পারি। ওকে, সো এইটা গেল হচ্ছে অ্যালাইনমেন্ট রিলেটেড আমাদের যে ব্যাপারগুলো আছে। তারপরে চলে আসি নাম্বার রিলেটেড। ওকে, সো নাম্বার রিলেটেড প্রথমে বলেছিলাম যে এখানে অনেকগুলা অপশন আছে যে আমার এই পার্টিকুলার সেলের ভ্যালুটা কি ধরনের হবে, ঠিক আছে, সেটা আমি চাইলে এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি। সো নরমালি এই সেলটা দেখেন জেনারেল,
ঠিক আছে। সো এখানে আমি যদি 1 2 3 যদি লিখি, ঠিক আছে, সো এটা জেনারেল হিসেবে আছে। জেনারেল হিসেবে মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এখন নাম্বার হিসেবে নাই। এটাকে যদি আমি নাম্বার করে দিই, দেখেন নাম্বার যদি করে দিই, দেখেন সাথে সাথে দশমিক চলে আসছে, 1231.00 চলে আসছে। এবং আমরা যদি বলি যে এটা আসলে আমার চাইলে আমি দশমিকের পরে কি 1 ঘর থাকবে, না 2 ঘর থাকবে, না 5 ঘর থাকবে, না দশমিকের পরে কোনো ঘরই থাকবে না, সেটাও চাইলে এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। সেই কাজটা কিভাবে করতে পারি, যেখানে খেয়াল করে দেখেন এই জন্য 2টা অপশন আমার এখানে দেয়া আছে। যেমন বাম পাশেরটা যদি করি, তাহলে হচ্ছে দশমিকের সংখ্যাটা আসলে এক এক করে বাড়বে। ঠিক আছে, যেমন আমি এটা দিলাম, ক্লিক করলাম একবার, দেখেন 2টা দশমিক পরে 2 ঘর থেকে 3 ঘর হয়ে গেছে। আবার ক্লিক করলাম, দশমিকের পরে 4 ঘর হয়ে গেছে। এখন যদি আমি ডান পাশেটা যদি ব্যবহার করি, ডিক্রিজ ডেসিমেল যেটা, একবার ক্লিক করলাম, দশমিকের পরে 1 ঘর কমে গেল, আবার ক্লিক করলাম, দশমিকের পরে আরো 1 ঘর কমে গেল। এভাবে আমি দশমিকের পরে একদম টোটালি হচ্ছে দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা হিসেবে হচ্ছে এটা নাম্বার হিসেবে কনভার্ট করে ফেললাম। এটা কিন্তু এখন নাম্বার আছে, ঠিক আছে, জেনারেল হিসেবে কিন্তু না, ইটস এ নাম্বার না। এবং সংখ্যা হিসেবে আমি যে কোনো ধরনের ফর্মুলা ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের অপারেশনও এই সেলের ডাটাটা দিয়ে করতে পারবো। ওকে, তারপরে চলে আসি যে ডলার সিম্বল বা পার্সেন্ট। ঠিক আছে, সো এইটার সাথে আমি যদি পার্সেন্ট যদি করি এটা, তাহলে পার্সেন্ট, এটা যদি পার্সেন্টেজ যদি করি, কত পার্সেন্ট সেটাকে চলে আসতে হবে এটার সাথে পার্সেন্টেজ হিসাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের কারেন্সি, যে তখন হচ্ছে এটার সামনে হচ্ছে আমার ডলার সিম্বলটা চলে আসবে। ঠিক আছে, সো কারেন্সি, সেটা তখন আমার হচ্ছে অন্য ভিন্ন ধরনের কারেন্সি, যেমন নর্মালি হচ্ছে ডলার আসে, আমি চাইলে হচ্ছে পাউন্ড, ইউরো, বিভিন্ন ধরনের কারেন্সি সিম্বল এখানে নিয়ে চলে আসতে পারবো। এগুলো হচ্ছে কারেন্সি রিলেটেড। তারপরে এটা হতে পারে হচ্ছে ডেট, যদি এটা কোনো ডেট ফরম্যাট না, সো তখনই হচ্ছে এটা হচ্ছে অন্য একটা ডেটে চলে যাবে। ফর এক্সাম্পল আমি বললাম যে এইটা হচ্ছে আমার আজকের ডেট, আজকের ডেট হচ্ছে কত, 25/01/2022, নরমালি ডেট ফরম্যাটে আছে। এবং খেয়াল করে দেখেন এটা অলরেডি সে দেখে হচ্ছে ডেট ফরম্যাটে অলরেডি 25/1/22 এভাবে কনভার্ট করে ফেলেছে, যদিও আমি 2022 লিখেছিলাম। বাট এই ডেট ফরম্যাট ইটসেলফ কিন্তু বিভিন্ন ফরম্যাটে হতে পারে, যেমন লং ডেট আছে, শর্ট ডেট আছে। যেমন আমি যেটাকে লং ডেট যদি ব্যবহার করি, তাহলে তখন এটা এরকম একটা ফরম্যাটে চলে আসবে ডেট অনুযায়ী। তারপরে এটা হতে পারে ফ্র্যাকশন, হতে পারে সায়েন্টিফিক নোটেশন, হতে পারে টেক্সট বা নরমালি জেনারেলি যে ফরম্যাটে থাকে। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু, সেলগুলোর যে ভ্যালু, আমি চাইলে সেটা কি ধরনের ডাটা নিয়ে কাজ করবে সেটা আমি চাইলে নির্ধারণ করে দিতে পারি। আর ফরম্যাটিং এর কথা তো বললামই, চাইলে হচ্ছে আমি বিভিন্ন ধরনের ফরম্যাটিং আমি এখানে করতে পারি। এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি। টেবিলের মধ্যে এটাকে যদি আমি একটা টেবিল হিসেবে যদি নির্ধারণ করি, সাপোজ বললাম যে এইটুকু নিয়ে হচ্ছে আমার টেবিলটা তৈরি হবে, তাহলে এইটাকে আমার কি ধরনের টেবিল হিসেবে আমি ট্রিট করব, তখন এই অনুযায়ী তখন হচ্ছে একটা ফরম্যাটিং হয়ে যাবে। সো এটার মধ্যে দেখেন ওই ফরম্যাটিংটা চলে আসছে, কালার টালার দিয়ে ওই স্টাইলটা এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, আমাকে আর কিচ্ছু করার প্রয়োজন হয়নি। ওকে, সো এইখানে তখন আরো বিভিন্ন ধরনের অপশন চলে আসছে, যেটা আমরা হচ্ছে এই মুহূর্তে চাচ্ছি না, সেটা পরে আমরা ব্যবহার করব। ইন্ডিভিজুয়াল সেলের জন্য আমরা বিভিন্ন ধরনের স্টাইল, একটা পার্টিকুলার সেলের জন্য একটু আগে যেটা দেখালাম, সেটা তো হচ্ছে অনেকগুলো সেলকে একসাথে নিয়ে সেটা যদি একটা টেবিলের মতো কল্পনা করে সেটার মধ্যে আমরা এরকম ভাবে স্টাইল দিতে পারি। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সেলের জন্য আমি একটা স্টাইল দিতে চাচ্ছি। খেয়াল করে দেখেন এই পার্টিকুলার সেলটা তখন এখন যে সেলটা সিলেক্ট করেছি সেটার স্টাইলে চলে গেছে। ফর এক্সাম্পল অন্য একটা এই নিউট্রাল এই স্টাইলটা আমি এখানে এখন অ্যাপ্লাই করে দিলাম। সো এইভাবে চাইলে হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে আমরা এখানে প্রি ফরম্যাটেড যে স্টাইলগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারবো। রো কলাম ইনসার্ট ডিলিট, এই যে একটু আগে ইনসার্ট করেছি, আমি এখন এটাকে ডিলিট করে দেব। সো ডিলিট, ইন্ডিভিজুয়াল সেলকে ডিলিট করতে পারি, ডিলিট শিট রোজ। ঠিক আছে, আর ডিলিট শিট এটা যদি করি এই পুরো ওয়ার্কশিটটাই ডিলিট হয়ে যাবে। আমি এখন জাস্ট রোটাকে ডিলিট করব, সো ওই রোটা চলে গিয়েছে। ওকে, সো মোটামুটি এইগুলো হচ্ছে জেনারেল জিনিসপত্র। অটো সাম, ফিল, ক্লিয়ার, এগুলাতে আমরা একটু পরে আবার যাচ্ছি। মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো প্রেজেন্টেশনে দেখলাম সেগুলো জাস্ট হচ্ছে একটু ওভারভিউতে
একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি সবাই জিনিসগুলো বুঝতে পেরেছেন। জি স্যার। সো আমরা আবার প্রেজেন্টেশনে চলে আসলাম। সো রো ইনসার্ট বা ডিলিট এগুলো আমরা আলোচনা করে ফেলেছি, আমি এগুলা স্কিপ করতে চাচ্ছি। সো প্রেজেন্টেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনি জাস্ট পড়ে পড়ে যাতে কাজটা করতে পারেন, ঠিক আছে? এমন ভাবে হচ্ছে জিনিসটা সাজানো আছে, বাট আমি প্র্যাকটিক্যালি হচ্ছে জিনিসগুলো আপনাদেরকে নরমালি দেখিয়ে দিয়েছি। সো আমি এই জন্য হচ্ছে এগুলা স্কিপ করে চলে যাচ্ছি। আমি চাইলে হচ্ছে রো এর হাইট, রো এবং কলামের হাইটটাকেও আমি চাইলে নির্ধারণ করতে পারি। যেমন আবার একটু ওয়ার্কশিটটাতে চলে যাই, যে স্কোরিং ওয়ার্কশিটটাতে। এখানে খেয়াল করে দেখেন, নরমালি আমার যে শীটের যে সাইজগুলো, যেমন এখানে ওয়ার্কশিটের মধ্যে আরেকটু কিছু ডাটা আছে, এখানে ওয়ার্কশিটের মধ্যে বেশ কিছু ডাটা আছে। আমি আরেকটা ওয়ার্কশিট ওপেন করলাম, খেয়াল করে দেখেন এইখানে ওয়ার্কশিটগুলোর সাইজ কিন্তু খুবই ছোট, যে সেলগুলো আছে। সো আমি যদি চাই যে এই পার্টিকুলার সেলটার রো এর হাইটটা বাড়াবো, ঠিক আছে? সো আমি এটাকে আইদার ড্র্যাগ করে, দেখেন সাথে সাথে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে হাইট 69.00 এরকম একটা সাইজ চলে আসছে, হাইটটা এইভাবে চলে আসছে। অথবা আমি যদি চাই যে না, আমার পুরো এই ওয়ার্কশিটটার মধ্যে যতগুলা সেল আছে সবগুলার রো হাইট মানে সরি কলাম হাইটটা হচ্ছে আমি বাড়াতে চাই, মানে 1 2 3 4 এভাবে যতগুলো আছে সবগুলো আমি হচ্ছে বাড়াতে চাই। সো সেই ক্ষেত্রে আমি এই সবগুলাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে রো এর যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স বরাবর যদি আমি রাইট ক্লিক করি, দেন রো হাইট, ওকে? সে রো হাইট এখানে 15 আছে, আমি এটা করে দিলাম 30। ওকে, খেয়াল করে দেখেন প্রত্যেকটার কিন্তু হাইট বেড়ে গেছে। খেয়াল করে দেখেন আমাদের এই যে নরমালি আমার এতটুকু হাইট ছিল, বাট এই যে 86 পর্যন্ত আমি সিলেকশন করেছি, এগুলা কিন্তু আমার প্রত্যেকটা সেলের হাইট কিন্তু বেড়ে গিয়েছে, ঠিক আছে? একই রকম কথা প্রযোজ্য কলামের জন্য। ফর এক্সাম্পল এখান থেকে এই 4টা কলামের আমি উইড বাড়াবো, কলামের হচ্ছে উইড, রো এর হচ্ছে হাইট, ওকে? সো আবারও একই রকম ভাবে রাইট বাটনে ক্লিক করে কলাম উইড, সো এখানে 8.43 আছে, আমি বললাম এটা হচ্ছে 20, সিলেক্ট করলাম। খেয়াল করে দেখেন এই কয়েকটা সেলে শুধুমাত্র সিলেক্টেড সেলগুলার উইডটা মানে পাশাপাশি তাদের যে ইয়েটা সেটা বেড়ে গেছে, অন্যগুলা কিন্তু কমই রয়ে গেছে বা আগেরটাই রয়ে গেছে। আর যদি চাই যে না আমার পুরো ওয়ার্কশিটটা, তাহলে হচ্ছে এই জাস্ট শর্টকাট হিসেবে এই কর্নারে চলে আসবে। এই কর্নারে এসে আমি চাইলে হচ্ছে তার রো হাইট বাম পাশ থেকে ঠিক করতে পারি, যে আমার রো এর হাইটটা হবে হচ্ছে ফর এক্সাম্পল 30। ওকে, এখন কিন্তু প্রত্যেকটার জন্য 30 হয়ে গেছে। আবার একই রকম ভাবে আমি যদি কলাম থেকে যদি করি, কলাম উইড আমি বলে দিলাম এইটা হচ্ছে 40। খেয়াল করে দেখেন প্রত্যেকটার জন্য এখন 40 হয়ে গেছে, ঠিক আছে? প্রথম দিকে যেগুলো ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলোর জন্য আমার 40 উইড হয়ে গেছে। হাইটটাকে আর একটু বাড়াই দিই যাতে বোঝা যায়, হাইটটা 30 জায়গায় করে দিলাম 50। দেখেন প্রত্যেকটার জন্য হাইট হয়ে গেছে 50। সো এইরকম ভাবে আমরা হাইট উইড এগুলাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো পাওয়ার পয়েন্ট মোডে আবার চলে আসলাম। আচ্ছা, এখন ইন্টারেস্টিং আরেকটা জিনিস, সেটা হচ্ছে হাইডিং রোজ এন্ড কলামস। জাস্ট এ মিনিট। ওকে, সো হাইডিং রোজ এন্ড কলামস, আমরা চাইলে হচ্ছে আমরা এই মুহূর্তে যে ওয়ার্কশিটটাতে কাজ করতেছি, ঠিক আছে, দেখা যাচ্ছে সেখানে হচ্ছে শখানিক কলামের মধ্যে ডাটা আছে বা কয়েকশো রো এর মধ্যে ডাটা আছে, বাট আমি এই মুহূর্তে যখন কাজ করতেছি দেখা যাচ্ছে যে তার মধ্যে কয়েকটা রো এর মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো আমার জন্য প্রয়োজনীয় না, বা আমি এগুলো নিয়ে এই মুহূর্তে কাজ করছি না, ঠিক আছে? অথবা একই রকম কলামের জন্য প্রযোজ্য। সো যেগুলো নিয়ে আমার এই মুহূর্তে কাজের উল্টা আমার ব্যাঘাত ঘটছে বা পরবর্তী যে কলামগুলো আছে সেগুলোকে আমি দেখতে পাচ্ছি না, সো আমি চাইলে হচ্ছে অপ্রয়োজনীয় গুলোকে হাইড করে দিতে পারি। সো সেই কাজটা কিভাবে করতে পারি সেটা একটু দেখে আসি। সো এইখানে চলে আসি, যেখানে একদম শুরুতে ছিলাম। খেয়াল করে দেখেন আমার এখানে অ্যাকচুয়ালি অনেকগুলা রো হাইড করা অবস্থায় আছে, কলামও হাইড করা অবস্থায় আছে। খেয়াল করে দেখেন 2 এর পরে আছে 4, 4 এর পরে আছে 12, 12 এর পরে আছে হচ্ছে 14। ইন্ডেক্স যদি দেখার চেষ্টা করি, আমি প্রথমে হচ্ছে এই সবগুলাকে সিলেক্ট করে
যে হাইড আনহাইড দুইটা অপশন। আচ্ছা, এটা সবগুলো একসাথে সিলেক্ট না করি, কলামগুলোকে আমি সিলেক্ট করি। ফর এক্সাম্পল এই যে সিলেকশন, এই সিলেকশন গুলোর মধ্যে আমি চাচ্ছি যে সমস্ত কলামগুলো হাইড অবস্থায় আছে সেগুলোকে আমি আনহাইড করতে। আনহাইড মানে হচ্ছে তারা যেহেতু লুকায়িত অবস্থায় আছে সেখান থেকে ডিসপ্লে মোডে নিয়ে চলে আসতে। সো রাইট বাটন ক্লিক করলাম, আনহাইড। খেয়াল করে দেখেন সি ডি ই এফ, তারপরে অ্যাকচুয়ালি আমাদের ভিউ মোডে ছিল জি, তারপর আবার এইচ কিন্তু অফ করা ছিল। সো এইগুলো সবগুলো এখন আমার সামনে ভিজিবল হয়ে চলে আসলো। একই রকম ভাবে রো এর মধ্যে আমি চাচ্ছি এই যে 1, 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 12, 12 পরে 14, 14 পরে 18, 18 পরে 22, মানে অ্যাকচুয়ালি 1 থেকে 22 এর মধ্যে আমি মাত্র 5-6টা রোকে দেখতে পাচ্ছি, বাকি সবগুলো অ্যাকচুয়ালি হাইড অবস্থায় আছে। সো আমি আবারও রাইট বাটনে ক্লিক করলাম, আনহাইড। সো ওয়ান ইজ হাইড, অ্যানাদার ইজ আনহাইড। আমি এই মুহূর্তে যেগুলো হাইড অবস্থায় আছে সেগুলোকে দেখতে চাচ্ছি, সেই জন্য হচ্ছে আনহাইড। সো আনহাইড করলাম, এখন দেখেন 1, 2, 3, 4 একদম সবগুলো চলে আসছে। ওকে, সো এইটা হচ্ছে আমি আনহাইড করলাম। আর একই রকম ভাবে সো এখন হচ্ছে সবগুলোকে যদি একসাথে যদি করতে চাই, রো কলাম যা আনহাইড অবস্থায় আছে, হাইড অবস্থায় আছে সবগুলোকে আমি আনহাইড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার আরো শর্টকাট মেথড আছে। এই কর্নারে যদি দেখি ইয়ে করি, সিলেক্ট করি, তাহলে রো কলাম সবগুলো একসাথে সিলেকশন হয়ে গিয়েছে। সো তখন যদি আমি রাইট বাটন ক্লিক করে যদি আনহাইড যদি দেই, একেবারে যত রো হাইড অবস্থায় ছিল, যত কলাম আনহাইড অবস্থায় ছিল, সব এখানে এখন ভিজিবল অবস্থায় চলে আসছে। একই রকম ডান পাশে যতগুলা ছিল সব ভিজিবল অবস্থায় চলে আসছে। সো আমি এখন উল্টা কাজটা করি, মানে হাইড করার চেষ্টা করি। ফর এক্সাম্পল একটাকে যে অবস্থায় ছিল সি ডি ই এফ, এই 4টা কলাম আমার হাইড অবস্থায় ছিল, আমি এদেরকে আবার হাইড করে দিই। সো সিলেক্ট করলাম যাদেরকে হাইড করতে চাচ্ছি, ওয়ান্স অ্যাগেন রাইট বাটনে ক্লিক করব, কোথায় এসে ওই ইন্ডেক্স গুলাতে এসে, কোনো পার্টিকুলার সেলে কিন্তু না, ঠিক আছে, ইন্ডেক্স গুলাতে এসে এবং ড্র্যাগ করে যদি একাধিক যদি হয়ে থাকে, যদি একটা হয়ে থাকে একটাতে রাইট বাটনে ক্লিক করে হাইড। ওকে, এই যে হাইড ক্লিক করলাম, হাইড হয়ে গেল। খেয়াল করে দেখেন বি এর পরে ডি ইন্ডেক্সে চলে আসছে, সি কিন্তু আর দেখা যাচ্ছে না। আবার ডি ই এফ আমি যদি ড্র্যাগ করে যদি 3টে কলামকে যদি একসাথে সিলেক্ট করি, ওয়ান্স অ্যাগেন ইন্ডেক্স থেকে যদি রাইট বাটনে ক্লিক করি, হাইড, হাইড হয়ে গেল। বি এর পরে জি চলে আসছে। সিমিলার কথা রো এর জন্য, আমি এখানে 2-3টা কলামকে একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে, হাইড সিলেক্ট করলে তারা দেখেন 4 এর পরে 8, ঠিক আছে, মাঝখানে রো গুলা দেখা যাচ্ছে না, তারা কিন্তু অ্যাকচুয়ালি আছে এই ওয়ার্কশিটের মধ্যেই অ্যাক্টিভ আছে, বাট এই মুহূর্তে আমি তাদেরকে আমার ভিজিবল উইন্ডোতে আনতে চাচ্ছি না, বা তাদের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট এই মুহূর্তে নাই। এই জন্য হচ্ছে আমি এদেরকে হাইড করে রেখেছি, যাতে করে আমার অন্যান্য যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কলাম, কারণ আমার ভিজিবল উইন্ডোতে কিন্তু এরিয়াটা কিন্তু খুব ছোট দেখা যাচ্ছে, আমার ডান পাশে কিন্তু আরো অনেক ডাটা আছে, কিন্তু আমি এই মুহূর্তে সবগুলোকে আনতে পারছি না ভিজিবল উইন্ডোতে। সো ফর এক্সাম্পল এইটা আমার অনেক বড় একটা কলাম, আমি বললাম যে তুমি একটু হাইড হয়ে যাও, তাহলে আমার এখানে ইম্পর্টেন্ট আরো অনেকগুলা কলামকে আমি ভিজিবল করতে পারছি। সো এইভাবে হচ্ছে আমি আমার যে সমস্ত পয়েন্ট অফ ইন্টারেস্ট রো বা কলাম তাদেরকে ভিজিবল এরিয়াতে নিয়ে আসার জন্য অন্যান্য আনওয়ান্টেড যে এরিয়াগুলো আছে সেগুলোকে চাইলে হাইড করে দিতে পারি। Okay, so this is about row and column hiding. একই রকম আনহাইডিং আমি আর এটা ইয়ে করতেছি না। সিলেক্টিং ওয়ার্কশিট, ঠিক আছে, আমি চাইলে অলরেডি এটা দেখিয়ে ফেলেছি আপনাদেরকে যে ওয়ার্কশিট গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে একটা ওয়ার্কশিটকে সিলেক্ট করতে পারি, ওয়ার্কশিট কিভাবে কপি করতে পারি, এই জিনিসগুলো আমি আরেকবার দেখায় আসি। সো এভাবে তো ওয়ার্কশিট আমি বাড়ালাম, ঠিক আছে, আমি চাইলে এভাবে প্লাস দিয়ে দিয়ে আরো অনেকগুলা ওয়ার্কশিট বাড়াতে পারি, যতগুলা খুশি বাড়াতে পারি। বাট ইম্পর্টেন্টলি যে জিনিসটা খেয়াল করার বিষয়, খেয়াল করে দেখেন এখানে এখন আর ওয়ার্কশিট 1 কে দেখা যাচ্ছে না, ওয়ার্কশিট 2, 3, 5, 6, 7, 8, 9, 10, কেননা ওয়ার্কশিট 1 এই যে ভিজিবল যে ইয়েটা আছে ওয়ার্কশিট গুলোর যে ভিজিবল এরিয়া সেটার এখানে নাই।
এই জন্য এখানে একটা অলরেডি আমার বাটন চলে আসছে, যেটা দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ডানে বামে হচ্ছে যেতে পারি। যে ওয়ার্কশিট গুলো আছে আমার এখানে অ্যাক্টিভ ওয়ার্কশিট গুলো, সো আমি যদি এইটাতে যদি ক্লিক করি লেফটে যাওয়ার জন্য 1 নম্বর ওয়ার্কশিটটা চলে আসছে। এখন আবার এই 1 নম্বর ওয়ার্কশিট আসার কারণে এদিক থেকে আবার 12 নম্বর ওয়ার্কশিটটা ভিজিবল উইন্ডোর বাইরে চলে গেছে, 13 নম্বর ওয়ার্কশিটটা ভিজিবল উইন্ডোর বাইরে চলে গেছে। আমি আবার এখন ডান পাশে যে ইয়েটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেটাতে যদি ক্লিক করি তাহলে 12 নম্বরটা আমার এখন আবার ভিজিবল এরিয়ার মধ্যে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা ওয়ার্কশিট বাড়াতে কমাতে পারি। ওয়ার্কশিট আমি চাইলে সরাসরি কপি করতে পারি। যেমন আমি বললাম 1 নম্বর ওয়ার্কশিট, আচ্ছা এখানে 8 নম্বর ওয়ার্কশিটটা এখানে চলে আসছে। আমি চাইলে হচ্ছে ওয়ার্কশিট গুলাকে রিপজিশনিং করতে পারি। ফর এক্সাম্পল আমি বললাম আমি এখন 1 নম্বর ওয়ার্কশিটে কাজ করতেছি, 1 নম্বর ওয়ার্কশিটের পরে আমার এখন 10 নম্বর ওয়ার্কশিটটা খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর ওয়ার্কশিটটা 1 নম্বর ওয়ার্কশিটের সাথে আমার কাজ করা প্রয়োজন। আমি এইটাকে ধরে মানে ড্র্যাগ করে চাইলে হচ্ছে 1 নম্বর ওয়ার্কশিটের পাশে এনে বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে 1 নম্বর ওয়ার্কশিট 10 নম্বর ওয়ার্কশিট পাশাপাশি চলে আসতে পারে। ঠিক আছে, আবার কাজের পরে সেটাকে আমি আবার অন্য জায়গায় রিপজিশনিং করতে পারি। আমি চাইলে এই যে 1 নম্বর ওয়ার্কশিটটা আছে আমার অন্য একটা কাজের জন্য এইখানকার যে ডাটাগুলো আছে সবগুলোই ডাটা প্রয়োজন, বা এখান থেকে হয়তো অল্প একটু মডিফিকেশন করা লাগবে, বাট মোস্ট অফ দ্য ডাটা আমার এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি কি আবার এরকম একটা ওয়ার্কশিট তৈরি করব, বা যে ডাটাগুলো লিখলাম আবার সেটাকে লিখবো? না, সেটা ওয়াইজ ডিসিশন না। আমি হচ্ছে এই ওয়ার্কশিটটাকে কপি করে ফেলতে পারি। কিভাবে কপি করতে পারি? এই ওয়ার্কশিটটার উপরে এসে রাইট বাটনে ক্লিক করব। ঠিক আছে, রাইট বাটনে ক্লিক করে দেখেন মুভ অর কপি। এখানে অন্যান্য আরো অনেকগুলো অপশন আছে, ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি। ইনসার্ট মানে হচ্ছে তার পাশে নতুন করে আমরা ইনসার্ট করতে পারি, এই ওয়ার্কশিটটাকে ডিলিট করতে পারি, এটাকে রিনেম করতে পারি। ফর এক্সাম্পল রিনেমটা আগে দেখাই নিই। সো এটা হচ্ছে আমি লিখলাম ডাটা, তাহলে এই ওয়ার্কশিটটার নাম হয়ে গেল হচ্ছে ডাটা। তারপরে এই ডাটা ওয়ার্কশিটটার উপর আবার আমি রাইট বাটনে ক্লিক করলাম, যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম ওকে, সেটাকে আমি যেটা বলতেছিলাম কপি কিভাবে করতে পারি। সো যে মুভ অর কপি, সাথে সাথেই আমার কাছে নতুন একটা অপশন চলে আসলো যে আমি হচ্ছে এটাকে কিভাবে কপি করতে চাচ্ছি না মুভ করতে চাচ্ছি। ঠিক আছে, সো নরমালি হচ্ছে মুভ হবে, আর এই যে ক্রিয়েট এ কপি এইটাতে যদি আমি এই চেক বক্সটাতে যদি ক্লিক করি তাহলে নতুন একটা কপি তৈরি হবে, এবং কোন পজিশনে ঠিক আছে এটা তৈরি হবে সেটাও কিন্তু আমি এখান থেকে স্পেসিফাই করতে পারি। যে সাপোজ এটা হচ্ছে শীট 4 এর মানে কোন শীটের আগে তৈরি হবে, বিফোর দ্য শীট, এই মুহূর্তে তৈরি হবে হচ্ছে শীট 4 এর আগে। আমি যদি বলি না এটা ডাটা শীটের আগে তৈরি হবে, তাহলে হচ্ছে ডাটাটাকে সিলেক্ট করে দিলাম, ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। খেয়াল করে দেখেন এই যে ডাটা শীটটা ছিল, ডাটা শীটটার আগে এটা আরেকটা কপি তৈরি হয়ে গেছে। আমার অ্যাকচুয়াল ছিল হচ্ছে ডাটা শীটটা, আর এখন হচ্ছে ডাটা 2 নামে, যেহেতু হচ্ছে এই নামে অলরেডি একটা শীট আছে তাহলে তো সেম নাম তো আর হতে পারবে না, ওকে, না তো কনফ্লিক্ট করবে। এই জন্য এটা ডাটা 2 এরকম নাম দিয়ে হচ্ছে আরেকটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। সো এইভাবে চাইলে হচ্ছে আমার এক্সিস্টিং একটা ওয়ার্কশিটকে আমি কপি করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় রিপজিশনিং করে বসাই দিতে পারি। ওকে, সো এখন মোটামুটি হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখে ফেলেছি। নেভিগেট কিভাবে করতে পারি এটা অলরেডি দেখালাম, এই যে আমার এই বাটনগুলোর সাপেক্ষে সেগুলো বলা আছে। ওকে, রিনেম করা সেটাও মাত্র দেখলাম। নতুন একটা ওয়ার্কশিট ইনসার্ট করা সেটা আমরা দেখলাম। ডিলিট করা, আচ্ছা ডিলিট করা দেখাই নেই যদিও, বাট চাইলে হচ্ছে আমরা ডিলিট করে আসতে পারি। ফর এক্সাম্পল আমি ডাটা 2 এই শীটটাকে ডিলিট করে দিতে চাই, সো রাইট বাটন ক্লিক করে ডিলিট। জাস্ট আমার কাছে প্রম্পট চাচ্ছে যে আমি আসলে কি শিওর কিনা এটা ডিলিট করার জন্য, আমি বললাম হ্যাঁ ডিলিট করো। সো দেখেন ডাটার পাশে এখন আর কিন্তু ডাটা 2 নামক কোনো শীট নাই, ওকে, সো সেটা ডিলিট হয়ে গেছে। সেম জিনিসটা এখানে দেখানো হয়েছে। ওয়ার্কশিটকে আমরা মুভ করতে পারি, যেটা দেখলাম যে কপি করে কোন জায়গায় হচ্ছে মুভ করতে চাই সেই জিনিসটাকে আমরা তখন ব্যবহার করতে পারি।
একই রকম ভাবে কপি। ওকে, সো এখন চলে আসি হচ্ছে এক্সেল শিট ভিউ। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো আলোচনা করতেছিলাম এগুলো অনেক কিছু হচ্ছে আমাদের যে রিবন আছে রিবন থেকে অলরেডি আলোচনায় চলে আসছে। রিবনে আমরা যাই নাই যদিও। এই যে ইনসার্ট, ঠিক আছে, ইনসার্টের মধ্যে আমরা ওই আগের মতো পিকচার, অনলাইন পিকচার, টেবিল, ঠিক আছে, বিভিন্ন ধরনের চার্ট, এগুলা এখান থেকে ইনসার্ট করতে পারি। তারপরে হচ্ছে হেডার ফুটার, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। টেক্সট বক্স, ইকুয়েশন বা সিম্বল, এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। ওকে, ফর এক্সাম্পল আমি চাইলাম যে এখানে হচ্ছে আমি একটা গ্রাফ ইনসার্ট করব। ওকে, এরকম একটা গ্রাফ আমি তখন হচ্ছে এখানে ইনসার্ট করে দিতে পারি। সো দিস ইজ মাই চার্ট এরিয়া, কিন্তু যেহেতু এখানে আমার কোনো ডাটা নাই, ঠিক আছে, সো এখান থেকে আমি তখন হচ্ছে ডাটা সিলেক্ট করতে পারি। বাট সো এইখান থেকে হচ্ছে আমার কোনটা আসবে এইটা হচ্ছে তখন আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ফর এক্সাম্পল এইখান থেকে হচ্ছে আমার ডাটাগুলো আসবে। ওকে, তখন এইটার সাপেক্ষে হচ্ছে আমার এখানে দেখেন একটা কলাম বা হিস্টোগ্রাম বলে আমরা এটাকে, এরকম একটা বার চার্ট তৈরি হয়ে গিয়েছে জাস্ট এখানকার যে কয়েকটা ভ্যালু ছিল সেই ভ্যালুগুলোর সাপেক্ষে। ওকে, সো এইরকম ভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ইনসার্ট করতে পারি, বিভিন্ন ধরনের গ্রাফ এখান থেকে তৈরি করতে পারি। ওকে, তারপর এখন চলে আসি যেটা ছিল হচ্ছে ভিউ। আচ্ছা, পেজ লেআউট ওই জিনিসগুলো সেম, গতদিন আমরা মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, সো এইখানেও সেম জিনিসপত্রগুলো আছে। আর ফর্মুলাতে একটু পরে যাচ্ছি, আমি এখন হচ্ছে ওইখানে যেহেতু আমাদের ভিউ ছিল ভিউতে আমি চলে যাচ্ছি। সো ভিউতে হচ্ছে আমাদের এটাও গতদিন আলোচনা হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের নর্মাল ভিউ, ঠিক আছে। নর্মালি আমরা যখন এক্সেল শিটে যখন কাজ করি, সো নর্মালি হচ্ছে আমাদের যে ডাটাগুলো ভিজিবল উইন্ডোতে যেভাবে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল ভিউ। আর আরেকটা হচ্ছে পেজ বাই পেজ ভিউ, যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে পেজ ব্রেক ভিউ। আমি পেজ ব্রেক ভিউটা যদি সিলেক্ট করি তাহলে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে আমার কয়টা পেজের ডাটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। মানে 1 নম্বর পেজতে কত থেকে কত পর্যন্ত ডাটাগুলো থাকবে সেটা আমার এখানে দেয়া আছে। 1 নম্বর পেজ হচ্ছে এইটা, 2 নম্বর পেজ হচ্ছে এইটা, 3 নম্বর পেজ হচ্ছে আমার যেই গ্রাফটা আমি তৈরি করেছিলাম সেইটা, 4 নম্বর পেজটা এই মুহূর্তে ব্ল্যাঙ্ক। এরকম ভাবে আমি এই মুহূর্তে যে ওয়ার্কশিটটা নিয়ে কাজ করতেছি সেখান থেকে টোটাল আমি যদি প্রিন্ট যদি করতে যাই 4টা পেজ অ্যাকচুয়ালি প্রিন্ট হবে বা 4টা পেজের ডাটা এখানে আছে। তার মধ্যে 1 নম্বর পেজের মধ্যে কি আছে, 1 নম্বর পেজের মধ্যে ডাটা আছে হচ্ছে একদম 1 নম্বর রো এর 1 নম্বর কলাম থেকে শুরু করে এই 39 নম্বর রো পর্যন্ত। 2 নম্বর পেজে আছে 40 নম্বর রো থেকে 66 নম্বর রো পর্যন্ত। আর 3 নম্বর পেজে কি আছে, কারণ 1 নম্বর পেজের মধ্যে সবগুলা কলামকে সে অ্যাকোমোডেট করতে পারেনি। 1 নম্বর পেজের মধ্যে সে অ্যাকোমোডেট করতে পারছে এ নাম্বার কলাম থেকে জি নাম্বার কলাম পর্যন্ত। আর তারপরে এইচ থেকে পি নাম্বার কলাম পর্যন্ত চলে গেছে হচ্ছে আমাদের 3 নম্বর পেজে, যেখানে মূলত হচ্ছে যে একটা গ্রাফ তৈরি করলাম সেটা আছে। আর সেটার সাপেক্ষে আমাদের 4 নম্বর পেজটা তৈরি হয়েছে, যদিও সেখানে কোনো কন্টেন্ট এই মুহূর্তে নাই। সো এই পেজ ব্রেক ভিউ থেকে আমি বুঝতে পারবো আমার একটা পেজের মধ্যে কন্টেন্ট কি কি আছে, আমার টোটাল কন্টেন্টটা কয়টা পেজের মধ্যে আছে, আমি চাইলে সেগুলোকে রিঅর্গানাইজও করতে পারবো। ফর এক্সাম্পল আমি বললাম যে 1 নম্বর পেজের মধ্যে আসলে 39 নম্বর রো পর্যন্ত না, সেখানে প্রিন্ট হবে আসলে 25 নম্বর রো পর্যন্ত। তাহলে আমি চাইলে হচ্ছে সেটাকে তখন এইখান থেকে ধরে আপডেট করে দিতে পারি যে এটা এখন তুমি 23 নম্বর রো পর্যন্ত প্রিন্ট করো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 2 নম্বর পেজটা অনেক বড় হয়ে গেল, আমি চাইলে সেটাকেও তখন এটার সাপেক্ষে আপডেট করে দিতে পারি। খেয়াল করে দেখেন এটা তখন আমার পেজের বাইরে চলে গিয়েছে, ঠিক আছে। আমার এখানে অন্য আরেকটা রো তখন পেজ তখন এখানে তৈরি হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমি চাইলে হচ্ছে এই ভিউগুলোকে চেঞ্জ করতে পারি। ওকে, সো এইভাবে হচ্ছে আমার পেজ লেআউট থেকে হচ্ছে আমার এক একটা পেজের মধ্যে যে কন্টেন্ট গুলো সেগুলো হচ্ছে আমি পেজের সাপেক্ষে দেখতে পারি। একটু আগে তো
পেজ ব্রেক ভেঙে ভেঙে দেখানো হয়েছে। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজগুলো হচ্ছে আমি এখন এখান থেকে দেখতে পারি, যেটা হচ্ছে পেজ লেআউট, আর এটা হচ্ছে আমাদের নর্মাল লেআউট। আর একটা হচ্ছে কাস্টম ভিউ। আমি চাইলে হচ্ছে একটা পার্টিকুলার এরিয়া কত থেকে কতটুকুর মধ্যে আমি রাখতে চাই বা দেখতে চাই, সেটাকে তখন আমি এখানে এই কাস্টম ভিউর মধ্যে নিয়ে এসে সেটাকে দেখতে পারি। সো বাট আমরা এখন এই জিনিসটাকে স্কিপ করতে চাচ্ছি। এইটা ছিল হচ্ছে ভিউর জিনিসপত্রগুলো। আমাদের পরে আরো বেশ কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে আমরা একটু মুভ করতে চাই। পেজ লেআউট ভিউ, পেজ প্রিভিউ, এইগুলো হচ্ছে। দেন চলে আসি ফ্রিজিং এন্ড আনফ্রিজিং। আচ্ছা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফিচার। সো ফ্রিজিং বা আনফ্রিজিং পেন বলতে আসলে কি বোঝায়? তো বলা হচ্ছে ফ্রিজিং পেন ইজ এ ইউজফুল টেকনিক ফর কিপিং অ্যান এরিয়া অফ এ ওয়ার্কশিট ভিজিবল while you scroll to another area of the worksheet. Okay? মানে কি বোঝানোর চেষ্টা করেছি, এটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। আমি আবার ওয়ার্কশিটের মধ্যে চলে যাই। সো ফর এক্সাম্পল, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটাটা কোথায় ছিল, 1 নম্বর শীটটা কোথায়, এটা তো না, 2 নম্বর শীট। ওকে, এখানে চলে আসে। খেয়াল করে দেখেন, এখানে আমাদের হচ্ছে হেডারটা আছে, যে এটা হচ্ছে একটা পেপারের টাইটেল, এটা পেপারের আইডি, এটা হচ্ছে পেপার টাইটেল, এটা রিভিউ, এটা এভারেজ, এটা প্রেজেন্টেশন, এরকম কিছু হেডিং এখানে দেয়া আছে। বাট আমি যখন স্ক্রল করতেছি, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে এক পেজের মধ্যে দেখা, ভিজিবল এরিয়ার বাইরেও আমার অনেকগুলো ডাটা আছে, তো আমার হচ্ছে হেডিংটা চলে যাচ্ছে। বাট আমি চাচ্ছি এই হেডিংটা যাতে হচ্ছে সবসময় আমি দেখতে পাই, এটাকে আমি হচ্ছে এই জন্য ফ্রিজ করে রাখবো। আমি নিচের দিকে যখন স্ক্রল করব, এইটা যেন থাকে, অন্যগুলা এই যে 2 নাম্বার থেকে শুরু করে এগুলা যেহেতু আমার ডাটা, এগুলো চলে যাক, বাট এই অংশটা যেন আমার ভিজিবল এরিয়ার মধ্যে থাকে, সেটা আমি করতে চাচ্ছি। এটাকেই বলা হচ্ছে ফ্রিজিং পেন। ঠিক আছে, মানে এই অংশটুকুকে আমি ফ্রিজ করে দিতে চাচ্ছি। ওকে, তাহলে আমার ইয়েটা কি, সো এটাকে আমি প্রথম হচ্ছে সিলেক্ট করব, দেন হচ্ছে যে ফ্রিজিং পেন, ভিউর মধ্যে ফ্রিজিং পেন। সো সেখান থেকে হচ্ছে ফ্রিজিং পেন হচ্ছে যে ফ্রিজ পেন, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। সো কোন অংশটাকে আমি আসলে ফ্রিজ করতে চাই। সো ফ্রিজ পেন, এটা হচ্ছে একটা পার্টিকুলার রো থেকে শুরু করে একটা পার্টিকুলার কলাম পর্যন্ত, কত থেকে কত পর্যন্ত আমি ফ্রিজ করতে চাই, সেটা হচ্ছে আমি সিলেকশনের সাপেক্ষে ফ্রিজ করে ফেলতে পারবো। আর ফ্রিজ টপ রো, ঠিক আছে, এটা শুধুমাত্র টপ রো, মানে এখানে এই যে এটা হচ্ছে আমার এখানে টপ রো, এটাকে হচ্ছে সে ফ্রিজ করে দেবে। ওকে, সো এইটাকে হচ্ছে আমি এই মুহূর্তে ফ্রিজ করে দিলাম। দেখেন এটা ফ্রিজ টপ রো, এটাকে আমি যখন সিলেক্ট করতেছি, সো অলরেডি হচ্ছে এই অংশটুকু ফ্রিজ হয়ে গেছে। এটাকে হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আমি যখন স্ক্রল করতেছি, 2 নাম্বার উপর দিকে উঠে যাচ্ছে, 2, 3 কে আর দেখা যাচ্ছে না, 5 কে উপরে উঠে ফেললাম, 15 কে উপরে উঠে ফেললাম, মানে এগুলো দেখা যাচ্ছে না। বাট 1 নাম্বার রো যেটা, সেটা কিন্তু আমার ফ্রিজ হয়ে আছে বা দেখা যাচ্ছে। আমি যতই স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, এই 1 নাম্বার অংশটা কিন্তু আমার ভিজিবল এরিয়ার মধ্যেই আছে। এটা কিন্তু আর স্ক্রল হয়ে আমার আউট অফ ভিজিবল এরিয়া হচ্ছে না। এটাকে আমরা বলি হচ্ছে ফ্রিজিং পেন। ঠিক আছে, সো আবার একই যে কোনো সময় আমি চাইলে হচ্ছে এটাকে আনফ্রিজ করতে পারি, যে আনফ্রিজ পেন। ওকে, আনফ্রিজ যদি করি, তাহলে আবার কিন্তু যদি স্ক্রল করি, এই এরিয়াটা কিন্তু আবার ভিজিবল এরিয়ার বাইরে চলে যাচ্ছে। সো এইটা হচ্ছে এই জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার। সো ফ্রিজিং এন্ড আনফ্রিজিং। সো এখন চলে আসি হচ্ছে রেফারেন্স। বেসিক্যালি আমি এখন হচ্ছে কিছু ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটাতে মুভ করতে যাচ্ছি। বেসিক যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো মোটামুটি কভার করার চেষ্টা করেছি, বা এগুলা যে জিনিসগুলো আলোচনা করেছি মোটামুটি বেসিক লেভেলের জন্য সাফিসিয়েন্ট। বাট আমরা এখন চলে যেতে চাচ্ছি হচ্ছে কিছু ফর্মুলা, কারণ এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, তার মধ্যে আমরা চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ফিনান্সিয়াল ক্যালকুলেশন। আমার এখানে বেশ কিছু ফর্মুলা দেয়া আছে, এক্সিস্টিং বেশ কিছু ফর্মুলা দেয়া আছে, সেগুলোকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি। সো কি কি ধরনের ক্যালকুলেশন করতে পারি সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি, বা প্রথমে হচ্ছে বোঝার চেষ্টা করি যে
রেফারেন্স কি আসলে। সো খেয়াল করে দেখি, যখনই আমরা কোন একটা সেল, আমি এর আগেও বলে আসছি, যখনই কোন একটা সেলের মধ্যে যাচ্ছি, সেলের কিন্তু একটা ইন্ডেক্স আছে, রো ওয়াইজ একটা ইন্ডেক্স আছে, কলাম ওয়াইজ তার একটা ইন্ডেক্স আছে, ঠিক আছে। মানে সে কত নম্বর রো এর কত নম্বর কলাম সেটা কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। এবং সেটার সাপেক্ষে হচ্ছে তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের রেফারেন্সিং করতে পারি। ফর এক্সাম্পল, আমি নতুন একটা ওয়ার্কশিটে চলে যাই, যেমন খেয়াল করে দেখেন, এই যে এইটা আমি কত নম্বর রো বা কত নম্বর কলাম সিলেক্ট করলাম, এটা কিন্তু আমার এইখানকার নেম বক্সের মধ্যে চলে আসছে। যেমন এটা হচ্ছে 36 নম্বর রো এর জি নাম্বার কলাম, ঠিক আছে। সো এইখানে আমি যদি ফর এক্সাম্পল এই সেলটাতে আমি যদি ইকুয়াল টু, এই ইকুয়াল টু সিম্বলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে হচ্ছে আমি আসলে ফর্মুলা ডিফাইন করি, ঠিক আছে। ইকুয়াল টু সিম্বল দিয়ে আসলে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বা ম্যানিপুলেশন গুলো করার চেষ্টা করি। যখন ইকুয়াল টু সিম্বলটা ব্যবহার করছি তার মানে হচ্ছে এখানে আমি একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ব্যবহার করছি। সো ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই সেলটার মধ্যে আমার G36 খেয়াল করে দেখেন, এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এই সেলের মধ্যে যেই ভ্যালুটা আছে সেটা যেন আমার এই মুহূর্তে আমি এখানে যেখানে কাজ করতেছি এইখানে যাতে ওই ভ্যালুটা যাতে চলে আসে, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র এই যে ইন্ডেক্সটা আমি এখানে ব্যবহার করলাম ইকুয়াল টু সিম্বল দিয়ে, এটা দিয়ে আমি যদি এন্টার দেই, দেখেন এখানে অলরেডি 2 চলে আসছে। এই 2টা কোথা থেকে আসছে খেয়াল করে দেখেন, ফর্মুলা বারের মধ্যে অলরেডি আমার ইকুয়াল টু G36 এটা আমার এখানে চলে আসছে। ওকে, সো এইভাবে হচ্ছে, এটা হচ্ছে একদম সিম্পল, ঠিক আছে। আমার যে ইন্ডেক্স গুলো আছে, ইন্ডেক্স গুলোর মাধ্যমে হচ্ছে আমার এখানকার ক্যালকুলেশনটা হলো। বাট আমি চাইলাম ফর এক্সাম্পল এখানে এই যে 4টা ভ্যালু আছে, এই 4টা ভ্যালুকে যোগ করে এই সেলটার মধ্যে তার সামেশনটা লিখব। আগে এটা আমি কি করতে চাচ্ছি সেটা একটু বুঝে নেই। এইখানে এই যে জি, এখানে অবশ্য কিছু সেল আনহাইড অবস্থা আছে, সো আই জে কে এই 3টা ভ্যালুকে আমি যোগ করে তার সামেশনটা লিখবো হচ্ছে এইখানে। তাহলে আমি কি করতে চাই, এইখানে আমি যেটা করতে চাই খেয়াল করে দেখেন, কত, এই যে আই সেলটা মানে হচ্ছে I36 এর আই, এই সেলটা যোগ, তারপর হচ্ছে কত 36 এর জে প্লাস, সরি J36 হবে, J36 দেখেন পরেরটা সিলেক্ট হয়ে গেছে, প্লাস তারপরটা হচ্ছে কত K36, এই 3টাকে আমি যোগ করে তার সামেশনটা হচ্ছে এই পি সেলটার মধ্যে লিখতে চাই। দেখেন 10.4 হয়ে গেছে। জিনিসগুলো কি বোঝা যাচ্ছে? আমি জাস্ট 3টা সেলকে যোগ করেছি, 3টা সেলকে যোগ করে হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি। এইটাকে অল্টারনেটিভলি এখানে আমাদের কিছু প্রিডিফাইন্ড ফর্মুলা আছে, এই যে ফর্মুলাটার মধ্যে আমি এখন চলে যাচ্ছি, ঠিক আছে। যে সাম রিলেটেড বিভিন্ন ফর্মুলা আছে, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, আমি এইগুলোতে হচ্ছে এখন একটু আসতে চাচ্ছি। সো সাম, আমি প্রথমে হচ্ছে সাম ফাংশনটা ব্যবহার করতে চাই। সো এইখানে আমি এই জিনিসগুলো ফেলে দিয়েছি, একটা ফাংশন আছে সাম, ঠিক আছে। এই যে এখানে যে সাম ফাংশনটা আছে, এই সাম ফাংশনটা আমি এখানে ব্যবহার করতে চাচ্ছি। সো সাম ফাংশনটা ব্যবহার করতে পারি কিভাবে, সাম, সরি, আমি যদি ব্র্যাকেট যদি দিই তাহলে আমার কাছে সে কি চাইবে, যে তুমি কত থেকে কত পর্যন্ত যোগ করতে চাচ্ছ বা কোন কোন সেলগুলোকে যোগ করতে চাচ্ছ, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি বললাম একটু আগে যে কাজটা করেছি আমি, যে আমি আই সেল, জে সেল, কে সেল, এই 3টা সেলকে আমি যোগ করতে চাই, তাহলে এই 3টাকে আমি দিয়ে ব্র্যাকেটটা শেষ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম, এখানে 1 সেকেন্ড 10.4, ঠিক আছে। এই 3টা সেলের যোগফল আমি সাম ফাংশনটা ব্যবহার করে আমি বের করে ফেলতে পারলাম। একই রকম ভাবে খেয়াল করেন, এখানে আমি আরেকটা ফাংশন ব্যবহার করতে চাই, এখানে যে ফাংশনগুলো আছে এভারেজ, আচ্ছা, সো এভারেজ ফাংশনটা হচ্ছে আমি এখানে ব্যবহার করতে চাই, সেটার জন্য
AVEREGE, ঠিক আছে। সো এই ফাংশনটা হচ্ছে আমি ব্যবহার করতে চাই। সো এভারেজ এই ফাংশনটা যখন আমি লিখতেছি, সে আমার কাছে হচ্ছে কিছু নাম্বার চাচ্ছে, যে কোন কোন নাম্বারগুলোকে নিয়ে হচ্ছে আমি এভারেজ করব। ওকে, সো ফর এক্সাম্পল আবারও একই রকম ভাবে এই যে এখানে যে সেলগুলো আছে, ফর এক্সাম্পল I, J, K, L, M, এই সেলগুলোর মধ্যে যে নাম্বারগুলো আছে তাদের এভারেজ কত আমি সেটা বের করতে চাই। সো ব্র্যাকেটের ভিতরে সেইগুলো আমি দিয়ে দিয়েছি, আমি ব্র্যাকেটটা শেষ করলাম, দিয়ে এন্টার দিলাম, সেখানে আমার চলে আসছে যে তার এভারেজ হচ্ছে 5। এখন আপনি নিজে খাতা কলমে সেটা ভেরিফাই করে দেখতে পারেন যে এই যে ভ্যালুগুলো এখানে আছে তাদের এভারেজ করলে কি আসলে 5 হয় কিনা। 2.5 আর 0.5 3, তার সাথে 10 অ্যাড করলে 13। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা, কারো এখান থেকে নয়েজ হচ্ছে, বদরুল ইসলাম। ওকে, সো এইভাবে হচ্ছে আমি চাইলে এটা ভেরিফাই করে দেখতে পারি যে আমি যে সেলগুলোকে ব্যবহার করলাম IJKLM, আচ্ছা, এই সবগুলাকে আমি যদি নিয়ে যদি এভারেজ করি, যোগ করে যদি ভাগ করি 5 দিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে 5.5 আসতেছে, হ্যাঁ সরি 5.0 আসতেছে। সো একই রকম ভাবে এখানে আরো বেশ কিছু ফাংশন আছে, কাউন্ট নাম্বারস, ঠিক আছে, মানে সিম্পলি হচ্ছে কাউন্ট। সো ইকুয়াল টু COU, এই যে কাউন্ট। সো কত থেকে কত পর্যন্ত হচ্ছে আমি অ্যাকচুয়ালি, আচ্ছা একটু আগে তো আমি একভাবে দেখালাম যে একটা একটা করে সিলেক্ট করতেছি, ঠিক আছে। আমি চাইলে হচ্ছে এখানে এই যে এটাকে সিলেক্ট করলাম, আবার এটাকে ধরে একই সাথে এই যে 5টা, ওকে, এটাকে হচ্ছে আমি ড্র্যাগ করে একটা পর একটা ইয়ে করে দিলাম। এইভাবে হচ্ছে আমি একটা রেঞ্জও সিলেক্ট করে দিতে পারি। ব্র্যাকেট শেষ করলাম, দেখেন এখানে হচ্ছে ভ্যালু আসছে হচ্ছে 5, এটা কিন্তু হচ্ছে কাউন্ট, আর উপরেরটা হচ্ছে এভারেজ। এভারেজ হচ্ছে সবগুলা ভ্যালুকে যোগ করে তার টোটাল সংখ্যা দ্বারা ভাগ করছে, আর কাউন্ট করছে যে এখানে কয়টা সংখ্যা আছে। ফর এক্সাম্পল আমি যে সেলগুলা ইয়ে করেছিলাম I38 থেকে M38 পর্যন্ত কয়টা ভ্যালু ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা। সো সেই হিসেবে কাউন্ট করে সে পাইছে যে এখানে হচ্ছে 5টা সংখ্যা আমি অ্যাকচুয়ালি কাউন্ট করার চেষ্টা করেছি। একই রকম ভাবে হচ্ছে ম্যাক্স মিন, ফর এক্সাম্পল ম্যাক্স, এই যে ম্যাক্স ফাংশনটা আমি এখানে যে রেঞ্জ, ফর এক্সাম্পল এটা হচ্ছে কত I38 কোলন, সেইটা হচ্ছে কত পর্যন্ত I38 থেকে শুরু করে M38 পর্যন্ত, এটার ভিতরে আমার যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কত খেয়াল করে দেখেন, সেটা সে আমাকে সাথে সাথে অ্যান্সার বের করে দিয়েছে 11.5। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম সংখ্যাটা হচ্ছে 11.5। ওকে, একই রকম ভাবে মিন, ম্যাক্সের জায়গায় আমি যদি মিন করে দিই MIN, তাহলে সে আমাকে একই রকম ভাবে বের করে দেবে 0.5। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম সংখ্যাটা হচ্ছে 0.5, বাকিগুলো তার চেয়ে বড়। আচ্ছা, তো তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা খুব সহজে হচ্ছে ম্যাথমেটিক্যাল এই সমস্ত ফাংশন গুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে চলে আসি, এরপরে আমার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন ফিনান্সিয়াল কিছু আছে, আমি ওগুলাতে যাচ্ছি না। লজিক্যাল কিছু ফাংশন আছে, যে এন্ড, অর, ইফ, ঠিক আছে। যেমন আমি এইখানে হচ্ছে ইফটা নিয়ে হচ্ছে বেশি ইন্টারেস্টেড, বা ইফটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আপনারা পরবর্তীতে অন্যগুলা নিয়েও কাজ করতে পারবেন, কারণ একটা পারলে অন্যগুলাও পারা যাবে। ইফ কন্ডিশন আমরা সি বা আচ্ছা, আপনারা তো হচ্ছেন অন্য ইয়েতে, সো আপনারা কি সি প্রোগ্রামিং কি করেছেন বা কোন প্রোগ্রামিং? না স্যার। যাই হোক, সো আমরা হচ্ছে প্রোগ্রামিং যখন করি আমাদের এরকম বিভিন্ন কন্ডিশন নিয়ে কাজ করার প্রয়োজন হয়, বা আপনারা নিজেরা, আমরা লজিক্যালি অনেক ক্ষেত্রে কাজ করার চেষ্টা করি। যে সাপোজ আমরা ফর এক্সাম্পল আপনাদের গ্রেডিং সিস্টেমটার কথা বলি, একদম সিম্পল জিনিস, আপনাদের যে গ্রেডিং নাম্বারের যে গ্রেডিং সিস্টেমটা আমরা জানি, সেখানে কি 80 যদি নাম্বার হয় বা মার্কসটা যদি 80 হয়, তাহলে আমরা বলি হচ্ছে A+। 75 থেকে 80-র ভিতর 79 যদি হয়, তাহলে সেটা হচ্ছে A।
সো এরকম একটা জিনিস যদি আমরা এখানে যদি বের করতে চাই, বা ফর এক্সাম্পল এইখানে যে ভ্যালুগুলো আছে তার সাপেক্ষে আমি যদি সেই কাজটা যদি করতে চাই, ফর এক্সাম্পল আমি বললাম এই ভ্যালুটা যদি 10-এর চেয়ে যদি বড় হয় তাহলে আমি বলবো হচ্ছে ট্রু, 10-এর চেয়ে যদি ছোট হয় তাহলে হচ্ছে সেটা ফলস। ওকে, সেটা আমি কিভাবে করতে পারি খেয়াল করেন। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করলাম, বলা হচ্ছে লজিক্যাল টেস্ট, যে কার জন্য আমি টেস্টটা করতে চাই, কোন ভ্যালুটার জন্য আমার এই এখন টেস্টিংটা আমি করতে চাই। সো ফর এক্সাম্পল এই কলামের মধ্যে যারা আছে বা এই মুহূর্তে এইখানে যে ভ্যালুটা আছে সেটা নিয়ে হচ্ছে আমি কাজটা করতে চাই। ফর এক্সাম্পল এই যে K37 এই ভ্যালুটা কত সেইটার সাপেক্ষে আমি টেস্টটা করতে চাই। সো সেটা সাপেক্ষে বলা হচ্ছে, তারপর হচ্ছে কমা, বলা হচ্ছে তারপরে আমার যে জিনিসটা আসবে ভ্যালুটা যদি ট্রু হয়, মানে আমার টেস্টের ভ্যালুটা যদি ট্রু হয়, সো K37 এটা কি, K37 গ্রেটার দেন 10, এটা হচ্ছে আমার টেস্ট। এটা যদি ট্রু হয় তাহলে আমি বলবো হচ্ছে ট্রু। ওকে, আদারওয়াইজ যদি ভ্যালুটা যদি ফলস হয় তাহলে আমি বলবো হচ্ছে ফলস। ওকে, এরকম একটা টেস্ট আমি করতে চাচ্ছি। এইটার সাপেক্ষে এখন দেখেন ভ্যালুটা হচ্ছে কি আসছে, ট্রু আসছে। কি কাজটা করার চেষ্টা করেছি সেটা কি কেউ বুঝতে পেরেছি, বা আমরা সবাই কি বুঝতে পেরেছি? নো রেসপন্স। বুঝতে পেরেছি, বুঝতে পারি নাই, দুটো রেসপন্স হতে পারে। বুঝতে পারছি। ওকে, গ্রেট। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখলাম এটা চাইলে আমি এখন কপি করে সকল সেলের জন্য ব্যবহার করতে পারি। সকল সেলের জন্য মানে হচ্ছে এইখানে যারা আছে, খেয়াল করে দেখেন এটা তো হচ্ছে 10-এর চেয়ে বড় হলে এই জন্য এটা ট্রু আসছে। এটাকে এই সেলটাকে যখন আমি সিলেক্ট করে রেখেছি, এটার মধ্যে নিচের দিকে যখন আসতেছে দেখেন একটা প্লাস সিম্বলের মতো চলে আসছে, এবং এই প্লাস সিম্বলটা দিয়ে আমি যদি ড্র্যাগ করে যদি নিচের দিকে যদি আসি, আমি যতগুলো সেলের জন্য আমি এটা নিয়ে আসব প্রত্যেকটা সেলের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। খেয়াল করে দেখেন এটা হয়ে গেছে হচ্ছে কত, K37 এর জন্য আমি লিখছিলাম, বাট এইটা এখন K38 এর জন্য হয়ে গেছে। ফর্মুলাটা আবার একটু রিপিট করেন না স্যার। এখন যে ড্র্যাগিং এর কাজটা এইটা, নাকি হচ্ছে কিভাবে ইফ এলস কন্ডিশনটা লিখলাম সেটা? স্যার কন্ডিশনটা যেভাবে লিখছেন। কন্ডিশনটা কি যেভাবে লিখেছি, এই যে কন্ডিশনটা এখানে আছে খেয়াল করে দেখেন ফর্মুলা বারের মধ্যে। সো ফর্মুলা বা ইফ কন্ডিশনটা লেখার জন্য হচ্ছে আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে টেস্ট, যে কিসের উপর ভিত্তি করে, মানে লজিক্যাল টেস্ট, মানে কিসের উপর ভিত্তি করে হচ্ছে সে ডিসিশনটা নেবে। যেমন আমি হচ্ছে একটা টেস্ট করতে যাচ্ছি যে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি 10-এর চেয়ে বড় হয়, 10-এর চেয়ে বড় হলে এক ধরনের ঘটনা ঘটবে, 10-এর চেয়ে যদি ছোট হয় তাহলে আরেক ধরনের ঘটনা ঘটবে। ওকে, তো 10-এর চেয়ে যদি বড় হয় তাহলে আমি বলতেছি যে সেক্ষেত্রে সে লিখবে ট্রু, ঘটনাটা লিখবে হচ্ছে ট্রু। অন্য যে কোনো কিছু হতে পারে, 1 2 5 7 10 কিছু একটা হতে পারে। আমি জাস্ট লিখলাম যে এটা যদি 10-এর চেয়ে যদি বড় হয় তাহলে হচ্ছে সে লিখবে ট্রু, আর চেয়ে ছোট যদি হয় তাহলে সে লিখবে হচ্ছে ফলস। তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে কি, K37 সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা 10-এর চেয়ে বড় না ছোট। সো সেটার সাপেক্ষে K37 সেল গ্রেটার দেন 10, এটা হচ্ছে আমার লজিক্যাল টেস্টটা। এইটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, গ্রেট। তাহলে এটা হচ্ছে আমার লজিক্যাল টেস্টটা। তারপরে কমা দিয়ে আমার যদি ঘটনাটা যদি ট্রু হয়, মানে এই যে লজিক্যাল টেস্টটা করতেছি সেটা যদি স্যাটিসফাই করে বা সেই টেস্টটা যদি ট্রু হয় তাহলে কি ঘটনাটা ঘটবে সেটা লিখবো হচ্ছে আমি পরের অংশের মধ্যে। ঠিক আছে, এই যে বলা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, ঠিক আছে, ট্রু হলে কি ঘটনাটা ঘটবে সেটা লিখলাম। এরপরে আবার কমা দিয়ে ভ্যালু ইফ ফলস, মানে ট্রু না হয়ে সেটা যদি ফলস হয়। সো এখানে এই দুইটা ঘটনাই ঘটতে পারে, আইদার সেটা ট্রু হবে ঘটনাটা অথবা ফলস হবে, রাইট? মানে সেই ভ্যালুটা 10-এর চেয়ে বড় হতে পারে অথবা 10-এর চেয়ে ছোট হতে পারে। সো বড় হলে হচ্ছে ট্রু হবে আর ছোট হলে ফলস হবে। ওকে, সো সেই সাপেক্ষে আমি কন্ডিশনটা লিখলাম এবং সেটাই হচ্ছে তখন এখানে চলে আসছে। স্যার এটা তো রেজাল্ট শীট তৈরি করার ক্ষেত্রে মনে হয় কাজে লাগে। খুবই গুরুত্বপূর্ণ,
হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দেখালাম এবং আপনাদেরকে যে এক্সাম্পলের কথা বললাম, ফর এক্সাম্পল এই যে এইটা, ফর এক্সাম্পল এইটা যদি 80 এর চেয়ে যদি বেশি হয়, ঠিক আছে? জি, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে কি এ প্লাস। A প্লাস, ঠিক আছে? জি, আর না হলে কিন্তু আবার অনেকগুলা ব্যাপার চলে আসতে পারে, তাই না? সেটা আবার তখন আবার জি স্যার। আরেকটা ইফ কন্ডিশন চলে আসতে পারে এইখানে। ফলস যদি হয় তাহলে এখানে আমি আবার আরেকটা ইফ লিখতে পারি। সেটা কি? যে সেটা যদি আমার ৭৫ এর চেয়ে যদি বড় হয় ভ্যালুটা, তাই না? জি, কে 37 এই ভ্যালুটা যদি আমার ৭৫ এর চেয়ে যদি বড় হয়, তার মানে কি? এটা এখন ৭৫ এর চেয়ে বড়, কিন্তু জি, ৮০ এর চেয়ে ছোট কিন্তু। জি স্যার। সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে হবে A, ঠিক জি আছে? স্যার। আর জি। এটা যদি ফলস হয় আমাকে আবার কিন্তু ইয়েতে যেতে হবে। সো মানে আমি এটা সবগুলো গ্রেড বসাইতে হবে এখানে। সবগুলা গ্রেড আমাকে এখানে একে, একে বসানো লাগবে। ফলস, ফলস যদি হয়। সো জি আমি স্যার। জাস্ট হচ্ছে এটা এখন A মাইনাস এরকম একটা A মাইনাস এরকম একটা সিচুয়েশন এর মধ্যে সেটাকে লিখে দিলাম। তারপরে একে, একে ব্র্যাকেট গুলাকে শেষ করতেছি। ওকে? খেয়াল করে দেখেন। সরি, আমি কি কোনো কিছু ভুল করে ফেলেছি? স্যার 75 এর পরে ফলস। 75 ভ্যালুটা যদি 75 এর চেয়ে যদি বড় হয় তাহলে হচ্ছে A হবে, না হলে আমি জাস্ট লিখেছি হচ্ছে A মাইনাস হবে, ঠিক আছে? জি, সো এইটা হচ্ছে আমার আরেকটা ফলস কন্ডিশন। সো A প্লাস এইটাকে সে হচ্ছে কোটেশন আকারে মনে হয় নিতে চাচ্ছে। সো লেটস সি, এখানে একটা ব্র্যাকেট শুরু করেছি, দুইটা ব্র্যাকেট শুরু করেছি, ব্র্যাকেট একটা বেশি দিয়ে দিয়েছি আমি, এখানে কোনো প্রয়োজনীয় সমস্যাটা হচ্ছে। উই ফাউন্ড এ প্রবলেম ইন দিস ফর্মুলা, কিন্তু কি ফর্মুলা প্রবলেম হয়েছে? স্যার ব্রেকেটের আগে কি কমা দিতে হবে শেষে এ মাইনাস এর পরে? এইখানে ভ্যালুটা আমি সহজভাবে আগে তৈরি করে ফেলি, দাঁড়ান। আচ্ছা, খুব সিম্পলি রাখার চেষ্টা করি যে এটা যদি ৮০ চেয়ে যদি বড় হয় তাহলে হচ্ছে আমার A প্লাস হবে, না হলে হচ্ছে A হবে। ওকে? সো এইখানে হচ্ছে সমস্যা হচ্ছে যে সে হচ্ছে টেক্সট ইয়েটাকে নিতে পারছে না। A প্লাস, আদারওয়াইজ সেটা হবে A। আশা করি এখন হওয়া উচিত, ঠিক আছে? খেয়াল করে দেখেন, এখন হচ্ছে A চলে আসছে। বাট K37 এর ভ্যালু আমাদের কত আছে? K37 এই ভ্যালুটা যদি ৮০ চেয়ে যদি বড় হয় তাহলে হচ্ছে A প্লাস, রাইট। ৮০ চেয়ে বড় হলে হচ্ছে সেটা A প্লাস হবে, আদারওয়াইজ হচ্ছে A। এবং সেটার সাপেক্ষে সে কিন্তু A নিয়ে চলে আসছে, কেননা তার ভ্যালুটা হচ্ছে ৮০ চেয়ে ছোট, ছোট। ঠিক আছে? সো একই রকম ভাবে ফর এক্সাম্পল আমি যদি এখন K37 এর ভ্যালু যদি করে দিই 89 ফর এক্সাম্পল, দেখেন সাথে সাথে সেটা A প্লাস হয়ে গেছে। ওকে? জি স্যার। সো একটু আগে প্রবলেম করতেছিল যে কোটেশনের জন্য। ওকে? সো এরকম ভাবে আসলে আমরা যে কোনো ধরনের কন্ডিশনও এখানে অ্যাপ্লাই করতে পারি। তারপরে এখানে আমি আরো দুই একটা সহজ জিনিস দেখাই যে বাট খুবই ইম্পর্টেন্ট, দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে। যেমন এখানে আমি হচ্ছে একটা সিরিয়াল করার চেষ্টা করেছি, তাই না? বা এটার বাম পাশে আমি ইনসার্ট করলাম। আমি একটা ইন্ডেক্সিং করতে চাই, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ সিরিয়াল করতে চাই। সো ফর এক্সাম্পল এটা হচ্ছে ১, তারপরটা হচ্ছে ২, তারপরটা হচ্ছে ৩। এভাবে আমি সবগুলা লিখবো? না, সবগুলা লিখতে চাই না। আমি চাই এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাক। সো অটোমেটিক্যালি ফিল আপ করার জন্য আমি যে কাজটা করতে পারি, এই অংশটুকু সিলেক্ট করে এই যে প্লাস সিম্বল যেটা, ঠিক আছে? যখন এই প্লাস সিম্বলটা আসতেছে সেটাকে ধরে আমি একদম আমার যত পর্যন্ত যাওয়া দরকার, আমি যদি ফর এক্সাম্পল এখানে ১৪২ বা ৪৩ এতটুকু পর্যন্ত আসছে, এতটুকু পর্যন্ত টেনে এনে যদি ছেড়ে দেই, দেখেন অটোমেটিক্যালি সেটা সিরিজ দ্বারা ফিল হয়ে গেছে। এটা হচ্ছে অটো ফিল।
অটোমেটিক্যালি আমার ইন্ডেক্সিংটা তৈরি হয়ে গেল। ওকে, এখানে আরো যদিও অনেকগুলো অপশন আছে, এই যে এখানে অটোফিল অপশন, যে এটা হচ্ছে কপি সেল, ফিল সিরিজ, ফিল ফরম্যাটিং অনলি, যে আমি সিরিজ দ্বারা ফিল করেছি, তাহলে হচ্ছে প্রত্যেকবার এক এক যোগ করে করে সে হচ্ছে এই অংশটাকে সিরিজ দ্বারা ফিল আপ করে ফেলেছে। ওকে, তারপরে এখানে আরো দুই একটা জিনিস, আমি যেহেতু হচ্ছে অলরেডি প্রায় 9টা বাজতেছে, এটাকে শেষ করে দেব। আরো কিছু কাজ এখানে করতে পারি, যে সেটা হচ্ছে এই যে হোম ট্যাবের মধ্যেই ছিল যে সর্ট এন্ড ফিল্টারিং, যে সাম রিলেটেড যে ফাংশন গুলো ছিল সেগুলো হচ্ছে আমি অলরেডি দেখিয়েছি। আমি হচ্ছে সর্ট এন্ড ফিল্টারিং এই জিনিসটা হচ্ছে এখন একটু দেখাতে চাই। সো সর্ট এন্ড ফিল্টারিং খুব গুরুত্বপূর্ণ, যে আমি চাইলে হচ্ছে এইখানে যেই ভ্যালুগুলো আছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ওদেরকে আমি সর্টিং করতে পারি। ফর এক্সাম্পল আমি চাইলাম এই যে এইখানে যে ভ্যালুগুলো আছে তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোট থেকে বড় অনুযায়ী তাদেরকে আমি সাজাবো। ঠিক আছে, 1 2 3, যেহেতু 1 2 3 এভাবে হচ্ছে তারা হচ্ছে আছে, সো এক থেকে ছোট থেকে বড় অনুযায়ী তাদেরকে আমি সাজাবো। বাট এখানে তো প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে রিলেটেড, তাই না? এখানে যে ভ্যালুটা আছে তার সাথে আবার এইটা 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 বা এইটা, এগুলো রিলেটেড। তাহলে যখন এটাকে সাজাই যখন উপরে নিয়ে আসবো, এই জিনিসগুলো কিন্তু আবার তার সাথে সাথে উপরে চলে আসতে হবে, তাই না? সো সেই কাজটা আমি কিভাবে করতে পারি? ফর এক্সাম্পল তখন হচ্ছে এইটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এইখানে সর্ট এন্ড ফিল্টারিং, এখান থেকে এই যে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এটাকে আমি সিলেক্ট করব। আবার একই রকম ভাবে লার্জেস্ট টু স্মলেস্ট এটাও আছে, যেই অনুযায়ী আমি সর্ট করতে চাই সেটা আমি করতে পারবো। সো ফার্স্ট দেখি সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এটা যখন আমি সিলেক্ট করতেছি আমার কাছে একটা আসছে, যে আমার যেহেতু এটার সাথে এটা শুধুমাত্র একটা কলামের মধ্যে ডাটা না, এটার সাথে আরো অনেকগুলো ডাটা আছে, তাহলে আমি যে সিলেকশনটা করলাম এটাকে এক্সপ্যান্ড করতে চাই কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে এটার সাথে যে ডাটাগুলো আছে তাদেরকে নিয়ে হচ্ছে সর্টিংটা করবে। সো আমি হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এটাকে সিলেক্ট করব, দেন সর্ট করব। সো যদি সর্ট করে দেখেন এখন যে ডাটাগুলো আছে সিরিয়ালে প্রথমে চলে আসছে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে ছোট থেকে বড় অনুযায়ী তারা কিন্তু অলরেডি সর্টেড হয়ে গিয়েছে। সবাই খেয়াল করেছি কিনা? ডাটাগুলো কিন্তু সর্টেড হয়ে গিয়েছে এবং সেই অনুযায়ী তাদের এই ডাটাগুলো কিন্তু চলে আসছে, অন্য যে ডাটাগুলো আছে। একই রকম ভাবে এটাকে সিলেক্ট করে যদি আমি সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট যদি করি, এক্সপ্যান্ড দ্য সিলেকশন যদি করি, এখন চলে আসছে 4 সবার উপর, 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এইভাবে হচ্ছে আমার সর্টিংটা হয়ে গেছে। তারপরে লাস্ট যে জিনিসটা আছে ফিল্টারিং, আমি চাইলে হচ্ছে এখানে ফিল্টারিং অ্যাপ্লাই করতে পারি। ফিল্টারিংটা কিভাবে করে থাকি? ফার্স্টে হচ্ছে এখান থেকে এই যে ফিল্টার, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এটার মধ্যে অ্যাপ্লাই করব। সো ফিল্টারিং জিনিসটা আসলে কি? আমি যদি চাই যে এইখানে পার্টিকুলার একটা ভ্যালুর উপর ভিত্তি করে কোন কোন ডাটাগুলো আছে শুধুমাত্র সেগুলোকে আমি দেখতে চাই, সেটা আমি চাইলে করতে পারি। ফর এক্সাম্পল এটা যখন আমি ফিল্টারিং করতেছি, এখানে ফিল্টারিং এর জন্য আমার ভ্যালু আছে কত? 1 2 3 4, এখানে যে ভ্যালুগুলো আছে অ্যাকচুয়ালি সেগুলোই হচ্ছে আমার ফিল্টারিং ভ্যালু। এবং সেখান থেকে আমি যদি দেখতে চাই যে শুধুমাত্র 2, সবগুলো না, শুধুমাত্র 2 নিয়ে কোন কোন ফিল্ড গুলো আছে বা কোন কোন পেপার গুলো আছে যাদের এই রিভিউ স্কোরটা হচ্ছে 2, সেইটা হচ্ছে আমি এখান থেকে চাইলে তখন সিলেক্ট করতে পারি। তখন আমার জন্য দেখাবে হচ্ছে শুধুমাত্র এই রিভিউ স্কোর যাদের 2 আছে শুধুমাত্র সেই ভ্যালুগুলোই আমাকে দেখাচ্ছে। দেখেন 1ও নাই, 3ও নাই, 4ও নাই, শুধুমাত্র যাদের রিভিউ স্কোর হচ্ছে 2 সেই ভ্যালুগুলো আমার এখানে দেখাচ্ছে। সো এইভাবে চাইলে হচ্ছে একটা পার্টিকুলার ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমি হচ্ছে ফিল্টারিংটা করতে পারি। ফর এক্সাম্পল আমি করলাম হচ্ছে 1 এবং 2, এই স্কোর যাদের আছে তারা হচ্ছে তাদেরকে আমি দেখতে চাই। সো এখন 2 তো আসছে, তার সাথে 1ও আসছে, এই যে 1ও আসছে, ঠিক আছে, যাদের যাদের সাথে হচ্ছে 1 আছে এগুলো এখন চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমি চাইলে ফিল্টারিংটাও করতে পারি। সো মোটামুটি বেশ কিছু জিনিস হচ্ছে এখান থেকে আমি এই শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, যদিও আরো অনেক কিছু আছে এখানে দেখানোর মতো, ঠিক আছে, এই রেফারেন্সের সাপেক্ষে। আচ্ছা, একটা তো দেখালাম হচ্ছে রিলেটিভ রেফারেন্স, যেটা হচ্ছে রো এবং কলামের সাপেক্ষে। আরেকটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স, যেটা হচ্ছে আমরা এই ডলার দ্বারা হচ্ছে নির্ধারণ করে দিই। সেটা কি জিনিস সেটা একটু দেখে নেই।
একটু আগে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে এখানে ট্রু ফলস যখন ক্যালকুলেশন করছিলাম, খেয়াল করে দেখেন এটা কোন সেলটাকে নিচ্ছে, L46। আমি যদি বলি যে এইটা সবসময় এই যে পার্টিকুলার সেলটা আছে, ঠিক আছে, বা এই যে পার্টিকুলার সেলটা আছে এই সেলটার উপর ভিত্তি করে ডিসিশনটা হবে। সো এইটার উপর ভিত্তি করে আমি যদি এখানে যদি একটা ফর্মুলা যদি লেখার চেষ্টা করি, ইকুয়াল টু, আমি বললাম এটা হচ্ছে কত, K46, এটার মধ্যে ভ্যালুটা কত আছে সেই ভ্যালুটা আমি নিয়ে আসতে চাই। এটাকে যদি আমি ড্র্যাগ করে যদি নিয়ে আসি, খেয়াল করে দেখেন এই ভ্যালুটা হয়ে গেছে K48, বাট আমি চাই K46 এর ভ্যালুটাই হচ্ছে এখানে আসবে, বা এখানেও K46 এর ভ্যালুটাই আসবে, যদিও এখানে ভ্যালু চলে আসছে K52 এর। তাহলে আমি সেটা কিভাবে করতে পারি, সেইটার জন্য হচ্ছে আমি এখানে অ্যাবসলিউট রেফারেন্সিং অ্যাপ্লাই করতে পারি। সো অ্যাবসলিউট রেফারেন্সিং আমরা কিভাবে করতে পারি, তার মধ্যে যে আমি যদি ডলার সিম্বলটা যদি অ্যাড করে দিই তাহলে হচ্ছে সেটা তখন হচ্ছে এই ভ্যালুটা চলে আসবে, মানে সে তখন ওই অ্যাকচুয়াল যে ভ্যালুটা K45, যদি এটা বোঝা যাচ্ছে না কেননা দুইটাই 0.5, এটার মধ্যে যদি অ্যাপ্লাই করি যে সেটা কত থেকে আসবে, সেটা আসবে হচ্ছে K46 থেকে, ডলার আর এটা হচ্ছে 46, সেটা সাপেক্ষে ভ্যালুটা আসবে। সো এখন আর 0.4 না 0.5 চলে আসছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা অ্যাবসলিউট রেফারেন্সিংটাও ব্যবহার করতে পারি, যে একটা পার্টিকুলার সেল থেকে আমার ডাটাগুলো আসবে। সো সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্সিং। সো মোটামুটি আমরা আজকে এইখানেই শেষ করব। এখানে আরো কিছু ফাংশনের এক্সাম্পল দেওয়া আছে, বাসায় একটু ট্রাই করে দেখিয়েন, যদি না পারা যায় নেক্সট ক্লাসে আবার এগুলো ডিসকাস করা যেতে পারে। বা এটা আসলে মাইক্রোসফট এক্সেল অনেক বড় একটা জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল একটা টুল। ঠিক আছে, যদি মাইক্রোসফট এক্সেল যদি আপনি ভালোভাবে পারেন, আপনি অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল এরকম একটা জিনিস। ঠিক আছে, আমরা সেখান থেকে খুব সামান্য একটা জিনিস আজকে হচ্ছে অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করেছি, বা আপনাদেরকে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করেছি। এইটুকু জিনিস যদি ভালোভাবে যদি বুঝতে পারি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু। ঠিক আছে, সো সেইটার সাপেক্ষে আমরা পরীক্ষার মধ্যে আসলে এই জিনিসগুলো থেকে হয়তো কিছু জিনিসপত্র আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই সাপেক্ষে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করিয়েন।